বেশিরভাগই আমরা দেখি যে কোথায় যেন হারিয়ে যায়। আমি বিশেষ করে ঔপনিবেশিক বাংলার মহিলা কবিদের কথা বলছি, মহিলা সাহিত্যিকদের কথা বলছি। শুধু কবি পরিচয়ে আমি এদের এখন আর পরিচিত করব না, কারণ আমরা এদের আজকে হয়তো অপরাজিতা দেবীর কবিতা নিয়ে আলোচনা করব, কিন্তু কামিনী রায় তিনি কবি হিসেবেই বেশি পরিচিত। আমরা কিন্তু মূলত তার প্রবন্ধের ওপর, বিভিন্ন পত্রপত্রিকায় লেখা বিভিন্ন সামাজিক বিষয় প্রবন্ধ নিয়ে আলোচনা করব। তো এই সাহিত্যিক বলতে পারি, চিন্তক বলতে পারি, এই মহিলা চিন্তকরা অনেকেই কিন্তু সেই সময় কিছুটা স্বীকৃতি পেয়েছিলেন, কিছুটা চর্চা হয়তো তাদের সম্বন্ধে হয়েছিল, কিন্তু অনেকেই হারিয়ে গেছেন। হ্যাঁ, আমরা বলি উপেক্ষিত, উপেক্ষিত, অবহেলিত, বিস্মৃত। কামিনী রায় সে তুলনায় কিছুটা এখনো আমাদের স্মরণে আছে, আমাদের পাঠ্যপুস্তকে, স্কুল কলেজ লেভেলের পাঠ্যপুস্তকে কামিনী রায়ের কবিতাপত্র আমরা পড়ি, কিন্তু কামিনী রায়ের যে অন্যান্য যে সৃজনশীলতা বা মননশীলতার অন্যান্য দিকগুলো সম্বন্ধে আমরা অনেকে একেবারেই অবহিত নই। অন্যদিকে এই যে অপরাজিতা দেবীর কথা বলছি, এই অপরাজিতা দেবী কিন্তু একজন কবির ছদ্মনাম, মানে সেই কবি, সেই লেখক, সেই চিন্তকের নাম রাধারানী দেবী। এবং রাধারানী দেবী দেবী শুধু কবিতা নয়, আরো অনেক কিছু লিখেছেন, প্রবন্ধ তো লিখেইছেন। প্রবন্ধ ওনার শরৎচন্দ্রকে নিয়েও বই আছে। আমার একটা বিশেষ প্রবন্ধর কথা মনে পড়ছে, সতীত্ব কি মনুষ্যত্বের সংকোচক না প্রসারক, এরকম একটা কিছু নাম। তো এই যে নানান সত্তা, এবং অনেক সময় এই সত্তাগুলোর মধ্যে একটা বিরোধও দেখতে পাই, সেই বিরোধটার একটা ঝলক হয়তো আজকে আমরা পাবো। মানে কবি অপরাজিতা দেবী এবং প্রাবন্ধিক রাধারানী দেবীর মধ্যে কোথাও যেন একটা একটা বিরোধ বলবো না, আমি বলবো যে এই দুটো সত্তা ভিন্ন, হয়তো বা ভিন্নভাবে তিনি আত্মপ্রকাশ করেছেন তার কবিতায়। মানে যখন তিনি কবিতা লিখছেন তখন তিনি একরকম, যখন তিনি প্রবন্ধ লিখছেন তখন আরেক রকম। আমাদের প্রত্যেকের মধ্যেই তো অনেক স্তর রয়েছে, অনেক জটিলতা রয়েছে। তো আজকে আমরা এই দুজন মননশীল নারীর ওপর আলোকপাত করব, অপরাজিতা দেবী, রাধারানী দেবী, মানে রাধারানী দেবীর ছদ্মনাম অপরাজিতা দেবী, এবং কামিনী রায়। এবং নারীবাদী আতশকাচ দিয়ে তাদের লেখা আমরা বিচার করব, পুনর্বিচার করব, বিশ্লেষণ করব, ফিরে দেখবো আরেকবার। আজকে আমাদের দুজন বক্তা, অধ্যাপিকা সুমিতা মুখোপাধ্যায়, তিনি বাংলা বিভাগ মিথুন কলেজে পড়ান। বিস্তারিত পরিচয় আমাদের যে জয়েন্ট কনভেনর উইমেন্স হিস্ট্রি কনক্লেভে ডক্টর ভাস্বতী চট্টোপাধ্যায় দেবেন। সুমিতাদির আজকে আলোচনার বিষয় অপরাজিতা দেবীর কবিতা ও নারীবাদের সহজ পাঠ। আমাদের আরেকজন বক্তা অধ্যাপিকা মন্দিরা সরকার, ইতিহাস বিভাগ মগরাহাট কলেজে পড়ান। আমি তাকে আরেকটু বিশদভাবে আপনাদের সামনে পরিচিত করে করার চেষ্টা করব। মন্দিরার বক্তব্যের বিষয় আজকে নারীবাদী চেতনার আলোকে কামিনী রায়। আসলে কামিনী রায়ের জন্মদিন কিছুদিন আগেই পেরিয়ে গেল, 12ই অক্টোবর ওনার জন্ম, 1864 12ই অক্টোবর। আর 27শে সেপ্টেম্বর 1933 তার মৃত্যু হয়েছিল। আর অপরাজিতা দেবীর জন্ম, আমরা যেটুকু খবর পেয়ে একটু ভুল তথ্য হয়তো দিয়ে ফেলেছি, হয়তো 13ই নভেম্বর ওনার জন্ম নয়, কারণ আমাদের মধ্যে একজন বর্ষিয়ান দিদি আছেন, বেলা মৌলিক দি, তিনি বলছিলেন, তিনি খুবই অপরাজিতা দেবীর মেয়ের সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলেন, যে ওনার জন্ম সম্ভবত 30শে নভেম্বর। যাই হোক, আমাদের যদি ভ্রান্তি হয়ে থাকে আমরা ক্ষমা চাইছি। আসলে এই রকমই ব্যাপারে যদি কেউ জিজ্ঞেস করেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কবে, আমরা কিন্তু একদম মানে না চিন্তা করেই বলে দেবো। কিন্তু এইসব নারী ব্যক্তিত্বদের জন্ম তারিখ,
তারিখ আমাদের উইকিপিডিয়া খুঁজে বার করতে হয়, বা তাদের কোথাও যদি কোথাও কোনো বায়োগ্রাফি থাকে সে বায়োগ্রাফি খুঁজে বার করতে হয়। ছবি নিয়েও একটা বিতর্ক হয়েছিল, কারণ কামিনী রায়ের ছবি নাকি মানে মাতঙ্গিনী হাজরার ছবি হিসেবে কোথাও মানে চালিয়ে দেওয়া হয়েছে। তো বুঝতেই পাচ্ছেন এরা কতটা অবহেলিত, কতটা উপেক্ষিত। তো যাই হোক, আমরা অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু আমরা সেই ক্ষতিটা পূরণ করার চেষ্টা করব। আচ্ছা, এবার মন্দিরার একটু পরিচয় দিন। মন্দিরা মগরাহাট কলেজে, দক্ষিণ 24 পরগনার মগরাহাট কলেজে ইতিহাস বিভাগের প্রধান, তিনি অ্যাসোসিয়েট প্রফেসর এখনো। আর তিনি পিএইচডি করছেন উইমেন্স কোয়েশ্চেন ইন দ্য পাবলিক স্ফিয়ার, a probe into the perspectives from 20th century Bengali periodicals, 1905 থেকে 1947। এই সময়কার বিভিন্ন পত্র পত্রিকায় মেয়েদের যে বক্তব্য, লেখাজোখা, এসব নিয়ে ওনার গবেষণা। হ্যাঁ, মানে আমার তত্ত্বাবধানেই বর্তমানে উনি গবেষণা করছেন, আর বেশ উঁচু মানের পাবলিকেশন ইতিমধ্যে হয়ে গেছে। মন্দিরা সুবক্তা, গবেষক, অত্যন্ত পরিশ্রমী গবেষক, তন্নিষ্ঠ গবেষক, এবং আশা করি আজকে উনি আমাদের মানে কামিনী রায়কে যেভাবে উপস্থাপিত করবেন আমরা অনেক কিছু তার কাছ থেকে শিখব। আচ্ছা, এবার আমি ভাস্বতী দিকে অনুরোধ করছি সুমিতা দিকে পরিচয় করিয়ে দিতে। ধন্যবাদ অপর্ণা। উইমেন্স হিস্ট্রি কনক্লেভের তরফ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বিজয়ার পরে অনেক প্রাক বিজয়ার শুভেচ্ছা। আশা করছি এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন। আমি সুমিতাদিকে আগেও আমরা আমাদের অনুষ্ঠানে এর আগে পেয়েছি, একটা আড্ডায়, যতদূর মনে পড়ে 2-3 বছর আগে একটা প্রেম নিয়ে যে আড্ডা হয়েছিল, উনি তো ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছিলেন। তো আমি অপর্ণা, আমাকে খুব ছোট্ট একটা ভাস্বতী দি, আমি কিন্তু শুনতে পাচ্ছি না, তুমি একটু জোরে করো তো সাউন্ডটা। ও তাই, শোনা যাচ্ছে না আমার কথা? হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমি যে মানে যেটা বলছিলাম এক্ষুনি, যে উনি আগেও আমাদের সাথে যুক্ত ছিলেন এবং একটি আড্ডায় অনেকটা মানে তিনি ওনার সবাই কি ভাস্বতী দিকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমার কথা সবাই শুনতে পেয়েছিলে তো? হ্যাঁ হ্যাঁ, তোর হ্যাঁ হ্যাঁ, আপনার কথাও শোনা যাচ্ছে। কিছু একটা দেখ, তুই হয়তো শোনা যাচ্ছে। এবার শুনতে পাচ্ছিস? তুই তো মিউট হয়ে আছিস। মিউট হয়ে আছে, তুই নিজে মিউট। এবার দেখ, এবার মিউট আনমিউট কর, তারপর বল একটু। হ্যাঁ ভাস্বতী দি, তুমি বলে যাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাই হোক, সুমিতাদির একটা খুব সংক্ষিপ্ত পরিচয় আমি পেয়েছি। মানে আমরা সকলেই জানি, তাও এটা একটা আমাদের দস্তুর যে আমরা সমস্ত বক্তাদেরই একটু পরিচয় করে দিই। কিন্তু আমার খুব মজা লাগলো এই লেখাটা দেখে, যে আমি মনে হচ্ছে আমি একটু ফার্স্ট পার্সনে যদি বলি, আপনার সুমিতাদির যদি আপত্তি না থাকে, আমি বলবো যেভাবে আপনি দিয়েছেন সেটা। এটা বেশ, আমার মনে হয় ফর্মালি বলার থেকে এটা বলাটা আমার বেশি শুনতে ভালো লাগবে আর কি। সুমিতা মুখোপাধ্যায়, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, বেথুন কলেজ। আমরা সকলেই ইতিমধ্যে এটা জানি। আমরা প্রায় 25 বছর ধরে লেখালেখির জগতের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছি। সিরিয়াস প্রবন্ধের পাশাপাশি জীবনের আনাচে কানাচে জমে থাকা যে রমণীয়তা, তাকে নিয়ে রম্য রচনা লিখতে মনের আরাম পাই। স্বাচ্ছন্দ্য বোধ করি মেয়েদের নিয়ে লিখতে, 19বিংশ শতক নিয়ে লিখতে। অনুবাদ আকৃষ্ট করে, চেষ্টা করি। কবিতা পড়তে ভালোবাসি। অজস্র পত্রপত্রিকা, সম্পাদিত গ্রন্থে লেখা প্রকাশিত হয়েছে। গত বছর বইমেলায় রসে বসে প্রবাসে আমার প্রকাশিত প্রথম একটি ভ্রমণমূলক রম্য রচনা। এটা শুনেই পড়ার উৎসাহ, মানে খুবই পড়তে আগ্রহী হয়ে পড়ছি। বেড়ানো আর আড্ডা দেওয়াটা স্বভাবগত ত্রুটি। এটা আপনার ত্রুটি না, এটা আপনার
অন্যতম একটি গুণ, এবং আমরা আশা করছি আজকে এই লেখা, আমি ইচ্ছে করে ওনার এই লেখার রসটা মানে আপনাদেরকে উপস্থাপনা করার জন্যই ওনার ভাষাতে ফার্স্ট পার্সন এটা পড়লাম, যে উনি কতটা মানে সুলেখক এবং তার সাথে ওনার যে একটা রম্য রচনার প্রতি আগ্রহ সেটাও প্রকাশিত। তো যাই হোক, আর আমি এটা নিয়ে দীর্ঘায়িত করব না। আমাদের প্রথম বক্তা মন্দিরা মগরাহাট কলেজে পড়ান এবং আমি একসময় সেই কলেজে ছিলাম, ফলে মন্দিরা আমার পরিচিত, বহু দিনের পরিচিত। মন্দিরা, এবার তুমি তোমার বক্তব্য শুরু করো। ধন্যবাদ উইমেন্স হিস্ট্রি কনক্লেভকে আমাকে এই প্ল্যাটফর্মে কামিনী রায় সংক্রান্ত আমার যৎসামান্য চর্চা উপস্থাপিত করার যে সুযোগ দিয়েছেন, এবং বিশেষ করে অপর্ণা ম্যামকে আমার কৃতজ্ঞতা জানাই। আমি চেষ্টা করব কামিনী রায় সম্পর্কে আমি যতটুকু পড়াশোনা করতে পেরেছি সেটা এই প্ল্যাটফর্মে উপস্থাপিত করার। তবে একটা বিষয় বলি, আমার পরিচয় এতে তো জেনেইছেন, আমি ইতিহাসের অধ্যাপিকা, ফলে একটা ডিসক্লেমার আমি দিয়েই রাখি যে কামিনী রায়ের কাব্য বা তার সাহিত্যিক প্রতিভা আলোচনা করাটা কিন্তু আমার এখতিয়ারের মধ্যেই পড়ে না, এবং আমি সে চেষ্টাও করব না। কামিনী রায়ের যে বিষয়টা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে, ভীষণভাবে মুগ্ধ করেছে, সেটা তার নারীবাদী চেতনা, যা তার বিভিন্ন কবিতায়, বিভিন্ন প্রবন্ধে, বিভিন্ন বক্তৃতায় প্রকাশ পেয়েছে। আমি এই দৃষ্টিকোণ থেকেই কামিনী রায়ের বিষয়ে আলোচনা করব। আচ্ছা, মানে নেটের কানেক্টিভিটির ইস্যুর জন্য আমি যদি ভিডিওটা অফ রাখি অসুবিধা নেই তো? ঠিক আছে, তাই করো। ওকে, হ্যাঁ। আমরা জানি যে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকেই পত্রপত্রিকা মুদ্রণ জগতে নারীদের উপস্থিতি যথেষ্ট লক্ষণীয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে মেয়েরা তাদের জীবন বা পারিপার্শ্বিক জগৎ সম্বন্ধে তাদের যা চেতনা, সেটা অনেকটাই কিন্তু পুরুষতন্ত্রের দ্বারা প্রভাবিত। কোথাও কোথাও ক্ষীণ একটা ডিসেন্ট থাকলেও ওভারঅল একটা কমপ্লায়েন্সে কিন্তু ঊনবিংশ শতাব্দীতে আমরা দেখতে পেয়েছি। এই জায়গায় কামিনী রায় একজন খুব উজ্জ্বল ব্যতিক্রম, একজন ব্যতিক্রমী চিন্তাবিদ, যিনি তার কবিতায়, প্রবন্ধে খুব জোরালো ভাবে নারীর অধিকারহীনতার কথা বলেছেন, নারীর বঞ্চনার কথা বলেছেন, যিনি দ্ব্যর্থহীন ভাষায় নারী পুরুষের সমান অধিকার, সেটা শিক্ষাক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক, সেই বিষয়ে তিনি অক্লান্তভাবে বলে গেছেন। কামিনী রায়কে নিয়ে আমি আমার আলোচনাটি আমি তিনটে ভাগে উপস্থাপনা করব। প্রথমে আমি সংক্ষেপে তার বাল্যজীবন, শিক্ষা জীবনের কথা বলবো, এবং সেই প্রসঙ্গে তার পিতা চণ্ডীচরণ সেন এবং বামাসুন্দরী, তার মাতা বামাসুন্দরী দেবীর কথাও প্রসঙ্গক্রমে উল্লেখ করব। দ্বিতীয় অংশে আমি খুব সংক্ষেপে তার সাহিত্য কীর্তির একটা পরিচয় দেওয়ার চেষ্টা করব। তৃতীয়ত যেটা আমি বিশদভাবে আলোচনা করতে আগ্রহী, সেটা তার সেই সব কবিতা, প্রবন্ধ যেখানে তার এই নারীবাদী চেতনার প্রকাশ পাচ্ছি। 12ই অক্টোবর 1864 সালে বাখরগঞ্জের বাসন্ডা গ্রামে কামিনী সেনের জন্ম হয়। পিতা চণ্ডীচরণ সেন, মাতা বামাসুন্দরী দেবী। 4 বছর বয়স থেকেই তার শিক্ষা শুরু হয়। মাতা বামাসুন্দরী দেবীর কাছেই তিনি বর্ণপরিচয় সমাপ্ত করেছিলেন। বামাসুন্দরী কিন্তু বোঝাই যাচ্ছে যে তিনি নিজেও লেখাপড়া জানতেন, এবং ব্যক্তিগত উদ্যোগেই তিনি সেটা গৃহস্থের কাজের পাশাপাশি তিনি লুকিয়ে লুকিয়ে লেখাপড়া শিখেছিলেন। যাই হোক, 10 বছর বয়সে কামিনী ভর্তি হয়েছিলেন মিস অ্যানেট অ্যাক্রয়েডের হিন্দু মহিলা বিদ্যালয়ে, কিন্তু মাত্র 6 মাসই তিনি এখানে পড়েছিলেন, কারণ হেনরি বেভারিজের সাথে অ্যানেট অ্যাক্রয়েডের বিবাহের পর অ্যানেট অ্যাক্রয়েডের স্কুলটা বন্ধ হয়ে যায়।
এরপর 1.5 বছর কামিনী তার পিতার কর্মস্থল মানিকগঞ্জে ফিরে যান এবং এই 1.5 বছর চণ্ডীচরণ সেন তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন কামিনীর মনের এবং বৌদ্ধিক বিকাশের দিকে। চণ্ডীচরণ সেন প্রসঙ্গে যে একটা কথা আমি বলবো যে তিনি তার কন্যার লেখাপড়ার বিষয়ে অত্যন্ত যত্নবান ছিলেন এবং কামিনীর নিজের লেখা থেকেই আমরা জানতে পারি যে কি অপরিমেয় ক্লেশ তিনি স্বীকার করেছিলেন। কিন্তু তাও আমরা দেখব যে তার অভিভাবকত্বের মধ্যেও কিন্তু প্রবল একটা পিতৃতন্ত্র ছিল। তিনি কোনো এজেন্সি যে কামিনীর ইচ্ছার প্রতি তিনি কখনোই খুব একটা তিনি সদর্থক মনোভাব দেখাননি। যাই হোক 1876 সালে দুর্গামোহন দাস, দ্বারকানাথ গাঙ্গুলি এবং আনন্দমোহন দাসের প্রচেষ্টায় হিন্দু মহিলা বিদ্যালয় বঙ্গ মহিলা বিদ্যালয় নামে পুনরায় চালু হলো। দুর্গামোহন দাসের সাথে চণ্ডীচরণের একটা দীর্ঘ বন্ধুত্ব ছিল, যেটা সারা জীবনই তাদের এই বন্ধুত্ব ছিল আর কি। তো দুর্গামোহন দাসের অনুরোধে চণ্ডীচরণ কামিনীকে বঙ্গ মহিলা বিদ্যালয়ে বোর্ডার করে ভর্তি করার উদ্যোগ নেন। সেই সময়ের সমাজে পত্রপত্রিকা থেকেও আমি যেটা পড়েছি যে এই যে বোর্ডার হয়ে থাকা সম্বন্ধে একটা ভীষণ অ্যাপ্রিহেনশন কাজ করত, যে তারা বোর্ডিং স্কুলে থাকাকালীন মেয়েরা ভীষণ বিলাসিতা শিখবে, ফ্যাশন শিখবে, আড়ম্বর শিখবে ইত্যাদি। ফলে চণ্ডীচরণের মধ্যেও এই ব্যাপারটা ভীষণভাবেই কাজ করেছিল। হ্যাঁ, তো সেই রকম কিছু যাতে কামিনীর সাথে না হয় তিনি সব রকম ভাবেই কামিনীকে গ্রুমিং করেছিলেন, পরামর্শ দিয়েছিলেন কামিনী কেমন ব্যবহার করবে স্কুলে, পড়াশোনাতে তার অনুরাগ এবং খেলাধুলার প্রতি বিরাগ দেখে যদি সহপাঠীরা তাকে উত্ত্যক্ত করে তখন কামিনী কি বলবেন এবং কিভাবে কামিনী নিজের মনকে সব রকম লঘু আমোদ প্রমোদ থেকে দূরে রাখবেন, এই সব সম্বন্ধে তিনি বিস্তারিত বললেন। কিন্তু তারপরেও তার যেন মানসিক শান্তি হলো না। তখন তার একটা নোটবুক ছিল, সেই নোটবুকটা বার করে তিনি কামিনীকে লিখতে বললেন এবং কামিনী লিখলেনও, মাই লাইফ মিশন ইজ হায়ার দ্যান দ্যাট অফ মাই স্কুল কম্প্যানিয়ন্স। এই প্রসঙ্গে পরবর্তীকালে কামিনী রায় তার মানে শ্রাদ্ধিকী গ্রন্থে তিনি যেখানে চণ্ডীচরণের কথা মনে করছেন, লিখছেন, সেখানে তিনি কামিনী লিখেছেন, আমি সবিশেষ চিন্তা না করিয়া বিনা বাক্য ব্যয় তাহার আদেশ মতো কথাটি লিখিয়া দিয়াছিলাম, কিন্তু উহা আমার বাল্য ও যৌবনের সকল সুখের কণ্টক হইয়া আমাকে কেবলই যন্ত্রণা দিয়াছে। দুঃস্বপ্নের মতো এখনো মাঝে মাঝে উহা আমাকে মুহূর্তের জন্য পীড়া দেয়। এখানে চণ্ডীচরণ ক্ষান্ত হলেন না, তিনি মানিকগঞ্জে ফিরে গিয়ে লীলা আদা বলে একটি জুইশ মেয়ের জীবনী গ্রন্থ তার হাতে এলো, যেখানে এই লীলা আদা তিনি তার জীবন একটা আদর্শ জীবন গড়ে তোলার জন্য প্রায় 20-22টা টু ডু লিস্ট করেছিলেন। তো চণ্ডীচরণ সেগুলোকে নকল করে বা কাউকে দিয়ে করিয়ে অবিলম্বে কামিনীর কাছে পাঠিয়ে দিলেন। যাই হোক, কামিনী শৈশব থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি চণ্ডীচরণের সমস্ত আশঙ্কাকে ভ্রান্ত প্রমাণ করে উচ্চ প্রাথমিক পরীক্ষায় প্রেসিডেন্সি সার্কেলে প্রথম স্থান অধিকার করলেন। কিন্তু প্রতিশ্রুতি মতো তার মাসিক 2 টাকা বৃত্তি পাওয়ার কথা ছিল 2 বছরের জন্য, কিন্তু সেটা পেলেন তিনি সাকুল্যে 10 টাকা। তো তখন চণ্ডীচরণ পত্র মারফত কামিনীকে নির্দেশ দিলেন, মানে কিভাবে এই স্টাইপেন্ডের টাকা কামিনী খরচ করবেন। দেখুন সেখানেও মানে চণ্ডীচরণ তাকে গাইড করছেন যে সে যেন ব্রাহ্ম প্রচারকদের সাহায্যার্থে দান করে। কিন্তু এর মধ্যে কামিনী 7 টাকা খরচ করে বই কিনে ফেলেছেন এবং 3 টাকা দুর্ভিক্ষে দান করে দিয়েছেন। তো এতে খুবই অসন্তুষ্ট হলেন চণ্ডীচরণ। তিনি লিখলেন, তোমার যত বই লাগে আমি কিনিয়া দিব, তোমার নিজের সেজন্য খরচ করিবার আবশ্যকতা ছিল না। এরপর 1878 সালে বঙ্গ মহিলা বিদ্যালয়ে বেথুন স্কুলের সাথে সংযুক্ত হয়ে যায়। কামিনী তখন বেথুন স্কুলের ছাত্রী হলেন। 1880 সালে তিনি বেথুন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হলেন। 1883-তে এফএ পরীক্ষা পাশ করলেন দ্বিতীয় বিভাগে এবং 1886 খ্রিস্টাব্দে বেথুন কলেজ থেকে সংস্কৃতে অনার্স নিয়ে দ্বিতীয় শ্রেণীতে বিএ পাশ করলেন। এখানে আরেকটা ঘটনার উল্লেখ করি যে 1882 সালে দুর্গামোহন দাস তার দ্বিতীয় কন্যা অবলাকে ডাক্তারি পড়ানোর জন্য ম্যাড্রাসে পাঠাচ্ছেন এবং সেই সময়
তিনি চণ্ডীচরণকেও বিশেষভাবে অনুরোধ করেন যাতে কামিনীকেও পাঠানো হয়। কামিনীর নিজেরও সম্ভবত ডাক্তারি পড়ার প্রবল ইচ্ছা ছিল, কিন্তু চণ্ডীচরণ সম্মত হননি। তিনি কামিনীকে চিঠিতে লিখেছিলেন, আমার কন্যারা ডাক্তারি ব্যবসায় করিবে না, এবং তারপর আবার লিখলেন, তাহারা শরীরের চিকিৎসক না হইয়া মনের চিকিৎসক হইবে, গৃহে বসিয়া সদ্গ্রন্থ রচনা করিবে। কামিনীর আর ডাক্তারি পড়া হলো না, তবে পরবর্তীকালে তিনি কামিনীর ছোট বোন যামিনীকে ডাক্তারি পড়ার অনুমতি দিয়েছিলেন। 1886 সালে বেথুন কলেজের যিনি লেডি সুপারিনটেন্ডেন্ট ছিলেন তখন, মিস লিপসকোম, তিনি বিবাহ করে চাকরি ছেড়ে দিলেন। তখন দুর্গামোহন দাস, পণ্ডিত মহেশচন্দ্র ন্যায়রত্ন, যারা বেথুন কমিটির সভ্য ছিলেন সেই সময়, কামিনীকে আহ্বান করলেন এই পদে যোগ দেবার জন্য। চণ্ডীচরণ তখন কৃষ্ণনগরে, কামিনী কলকাতায়। কামিনী চিঠি লিখে চণ্ডীচরণের অনুমতি চাইলেন। চণ্ডীচরণ লিখলেন, তোমাকে লেখাপড়া শিখাইয়াছি চাকরি করিয়া খাইবে বলিয়া নহে। তুমি চাকরি করিবে এ কথা আমার মনে করিতেও ক্লেশ হয়, কিন্তু আমি নিজে চাকরি ছাড়িয়াছি। এতকাল তোমাকে যেভাবে রাখিয়াছি আর সেভাবে রাখিতে পারি এমন সাধ্য হইবে না। তোমার কোনো অভাব দেখাও কষ্টকর হইবে, কাজেই আর তোমার চাকরি করা সম্বন্ধে আপত্তি করিতে পারিতেছি না। তুমি নিজের আয়ে অন্তত নিজের অভাব সকল দূর করিতে পারিবে। 1886 সালে কামিনীর চাকরি জীবন শুরু হয়েছিল। আর এই অভিজ্ঞতা প্রসঙ্গে কামিনী লিখছেন, কিছু কাজ করিব, জীবনটা নষ্ট হইতে দিব না, এই আকাঙ্ক্ষা চিরদিনই ছিল। সেই আদর্শ অনুসরণ করিয়া বেথুন কলেজে চাকরি লই। 1890-91 খ্রিস্টাব্দে তিনি বেথুন কলেজের অধ্যাপিকা পদে উন্নীত হন। 1894 সালে কেদারনাথ রায়ের সাথে বিবাহ হলে তিনি চাকরি ছেড়ে দেন। 1894 পর্যন্তই তিনি চাকরি করেছিলেন। দ্বিতীয় অংশে যাবার আগে কামিনীর মা সম্বন্ধে, বামা সুন্দরী সম্বন্ধে দুটো কথা বলবো। যে বামা সুন্দরী ছিলেন সেই সময়ের একজন অত্যন্ত ব্যতিক্রমী মহিলা। এটাও তার যে রিমেম্ব্রেন্সে কামিনী লিখেছিলেন, চণ্ডীচরণ ব্রাহ্ম ধর্ম গ্রহণ করার পরে কিছু সময় পরে চণ্ডীচরণের পিতা অসুস্থ হন। তো চণ্ডীচরণ আসেন বাসন্ডা গ্রামে পিতাকে দেখতে, কিন্তু তার মনে একটা আশঙ্কা হয় যে পিতার মৃত্যুর পর তাকে হয়তো হিন্দু সমাজের, হিন্দু ধর্মের রীতিনীতি মেনে পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পাদন করতে হবে। তো সেই পরিস্থিতিটা এড়িয়ে যাবার জন্য তিনি চলে যান সেখান থেকে। 1872 সালে চণ্ডীচরণের পিতার মৃত্যু হয় এবং তখন বামা সুন্দরী সন্তান সম্ভবা। সেই পরিস্থিতিতেই কিন্তু তিনি তার শ্বশুরের মুখাগ্নি করেছিলেন। এর পরে যেটা হলো যে তিনি সন্তান সম্ভবা, কামিনীর জন্ম হয়ে গেছে। তো পরিবারের সকলেই খুব আশা করেছিল যে আসন্ন সন্তান পুত্র সন্তান হবে, কিন্তু তাদের আশা ফলল না আর কি। বামা সুন্দরীর কন্যা সন্তানই হলো। তো তখন বামা সুন্দরীর ওপরে প্রবল পারিবারিক চাপ এলো যে যাতে কামিনীর তখন মাত্র 6 বছর বয়স, কামিনীর বিয়ে দিয়ে দেওয়া হয় এবং একজন ঘর জামাই রাখলে পুরুষ অভিভাবকের একটা বন্দোবস্ত হয়। এই পর্যায়ে কিন্তু বামা সুন্দরী একেবারে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি কারোর কোনো কথায় কর্ণপাত করেননি এবং 6 বছরের শিশু কন্যার বিয়ে তিনি দেননি। সেই ঘটনাকে মনে করে বামা সুন্দরীর মৃত্যুর পর কামিনী লিখছেন যে সেদিন যদি বামা সুন্দরী শক্ত হাতে এই সিদ্ধান্ত না নিতেন, সত্যি কামিনী সেনের জীবন, কামিনী রায়ের জীবন অন্য পথে প্রবাহিত হতো। আমার আলোচনার দ্বিতীয় অংশে আমি কামিনীর কাব্য চর্চা নিয়ে কথা বলবো। এখানেও প্রসঙ্গত যে আমরা একটা বিষয় উল্লেখ করি যে কামিনী রায় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক, কিন্তু কবিতা সম্বন্ধে কামিনী রায়ের একটা নিজস্ব ধারণা ছিল। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হওয়া সত্ত্বেও, তার সর্বত প্রতিভা স্বীকার করে নিলেও তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব দ্বারা প্রভাবিত হননি। বরং রবীন্দ্র যুগের পূর্বে বাংলার সাহিত্য জগতে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন
সম্ভবত একজন মানে সর্বশ্রেষ্ঠ কবি বলা যায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। তো কামিনী রায় মন্মথনাথ ঘোষকে অনেক পরে আর কি একটা চিঠিতে তিনি এই যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মধ্যে একটা তুলনা করছেন, যেখান থেকে আমরা কবিতা সম্বন্ধে কামিনী রায়ের যে মনোভাব তার একটা অকপট প্রকাশ পায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কামিনী রায় লিখেছিলেন, তাহার জ্বলন্ত স্বদেশ প্রীতি, নারী জাতির প্রতি তাহার শ্রদ্ধাপূর্ণ অকপট সহানুভূতি, দেশাচারের প্রতি ঘৃণা ও ধিক্কার, জাতীয় পরাধীনতায় ক্লেশ ও লজ্জাবোধ, এ সকল তাহার মতো তেজস্বিতা ও সহৃদয়তার সহিত তাহার পূর্বে কেহ প্রকাশ করিতে পারেন নাই। সেকালের মানুষের চিন্তা ও ভাব ভাষার ভিতর দিয়া আপনাকে ঠেলিয়া বাহির করিতে চেষ্টা করিত। আজকাল যেন বাছা বাছা বাঁধা বুলি আগে সাজাইয়া রাখিয়া চিন্তা ও ভাবকে তাহাদের মধ্যে টানিয়া আনিয়া বসাইবার চেষ্টা হয়। তারপরেই তিনি বলছেন রবীন্দ্রনাথের কথা, যে তার সর্বতোমুখী প্রতিভা, তার গান রচনার যে প্রতিভা, তার প্রতি তিনি কামিনী সম্পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করছেন, কিন্তু বলছেন তিনি যে রুচির সৃষ্টি করিয়াছেন, মানে রবীন্দ্রনাথের কথা বলছেন, ইংরাজিতে বলিতে গেলে তিনি যে স্কুলের প্রবর্তক, তাহা গভীরতা ও সজীবতার তত সন্ধান করে না, মিষ্টতা চাহে, স্পষ্টতা চাহে না। তাহলে কবিতা কেমন হবে এ সম্বন্ধে কামিনীর খুব স্পষ্ট বক্তব্য। সুখ দুঃখ, ক্ষুধা তৃষ্ণা, আশা আকাঙ্ক্ষা, গভীর আনন্দ ও তীব্র বেদনা, এই সকল দিয়া যে মানব জীবন, তাহার একটা জাগ্রত অস্তিত্ব আছে এবং তাহার একটা সরল সবল প্রকাশের উপযোগী কবিতাও আছে ও থাকিবে। এই ছিল কবিতা সম্পর্কে কামিনী রায়ের বক্তব্য। যাই হোক, তিনি নিজে 8 বছর বয়স থেকেই কবিতা লিখতেন, কিন্তু তার প্রথম কবিতার বই প্রকাশ হলো 1889 সালে। শুধুমাত্র প্রতিকূল সমালোচনা বা উপেক্ষার ভয়ে না, এক নিদারুণ লজ্জাবশতই তিনি তার নিভৃত চিন্তাগুলি সর্বসমক্ষে উপস্থিত করতে পারতেন না। দুর্গামোহন দাস একবার তার কবিতার পাণ্ডুলিপি নিয়ে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে দেখান, এবং যখন তিনি দেখান তখন সেটা কামিনী জানতেনও না, কামিনীর নামধাম সবই গোপন ছিল। তো হেমচন্দ্র কয়েকটি কবিতার ওপর সুন্দর, বিউটিফুল এইরকম মন্তব্য লিখলেন এবং খাতার উপরে লিখলেন এ ট্রু পোয়েট। লিখে দুর্গামোহনকে জিজ্ঞেস করলেন, এ ছেলেটি কে হে? মানে কি সাংঘাতিক জেন্ডার বায়াস, যে ধরেই নিয়েছেন এটা নিঃসন্দেহে কোনো পুরুষের রচনা। যাই হোক, দুর্গামোহন দাস তখন জানালেন যে ছেলে নয়, এই পাণ্ডুলিপি একজন মেয়ের রচনা। হেমচন্দ্র ভূমিকা লিখলেন এবং তার ভূমিকা সহ আলো ও ছায়া প্রকাশিত হলো। ভূমিকায় হেমচন্দ্র লিখলেন, এই কবিতাগুলি আমাকে বড়ই সুন্দর লাগিয়াছে, স্থানে স্থানে এমন মধুর ও গম্ভীর ভাবে পরিপূর্ণ যে পড়িতে পড়িতে হৃদয় মুগ্ধ হইয়া যায়। বস্তুত কবিতাগুলির ভাবের গভীরতা, ভাষার সরলতা, রুচির নির্মলতা এবং সর্বোচ্চ হৃদয় গ্রাহিতা গুণে আমি নিরতিশয় মোহিত হইয়াছি। জনসমাজেও আলো ও ছায়া কিন্তু খুব সমাদৃত হয়েছিল। বিভিন্ন পত্রপত্রিকায় এর প্রশংসা করে রিভিউ বেরিয়েছিল। ভারত মহিলায় অমৃতলাল গুপ্ত এর রিভিউ লিখেছিলেন। তার একটা লাইন পড়ছি, তাহার বর্ণনা পড়িয়া মনে হয় বিশ্বের নরনারী হৃদয়ের আবরণ উন্মুক্ত করিয়া গভীর প্রেম ও গভীর দুঃখ সুখ সকলই যেন তাহাকে দেখাইয়াছেন। তাই তিনি বিশ্ব মানবের প্রেম ও বেদনার কাহিনী অতিশয় প্রাণস্পর্শী ভাষায় বর্ণনা করিতে পারিয়াছেন। ইন্টারেস্টিংলি, কেদারনাথ রায় আলো ছায়ার একজন গুণমুগ্ধ ভক্ত ছিলেন এবং মডার্ন রিভিউ পত্রিকায় কেদারনাথ রায়ও এর একটা
রিভিউ লিখেছিলেন গ্রন্থটির। আলো ও ছায়ার পর কামিনী রায় যেগুলি লিখেছিলেন, 1891 সালে নির্মাল্য, 1897-তে পৌরাণিকী, দুটোই কাব্যগ্রন্থ, 1905-এ গুঞ্জন, 1907-এ ধর্মপুত্র, 1913-তে অশোক স্মৃতি, 1914-তে অশোক সঙ্গীত, 1929-এ এসেছিল দ্বিবধূ। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় সেই সময়ে প্রবাসী, ভারত মহিলা, বিচিত্রা, বঙ্গলক্ষ্মী, নব্য ভারত, এইসব বিভিন্ন পত্রিকায় কামিনী রায় ব্যাপকভাবে লেখালেখি করতেন। এবার আমি আমার আলোচনার মূল অংশে, যেটা আমি তৃতীয় অংশ রেখেছি, সেখানে প্রবেশ করব। তার নারীবাদী চেতনার প্রকাশ। কামিনী রায়ের নারীবাদী চেতনা, তার রাজনৈতিক মতামত প্রকাশ পেয়েছিল যে কবিতাগুলিতে, সেগুলো সবই দ্বীপ ও ধূপ নামক পুস্তকে সংকলিত হয়েছিল। দ্বীপ ও ধূপ সংকলন হয়েছিল যখন 1929-এ, উনি তখন 1929 না, হ্যাঁ ঠিকই বলেছি, 1929-এ। তখন কামিনী রায় মানসিকভাবে অনেকটাই বিধ্বস্ত, স্বামীর মৃত্যু হয়েছে, একাধিক সন্তানের মৃত্যু হয়েছে, এবং তিনিও মনে করছেন তিনি জীবনের শেষ প্রান্তে এসে গেছেন। ফলে এই পুস্তকে সংকলিত কবিতাগুলো কবে লেখা, এই বিষয়ে খুব ক্রোনোলজি তিনি মেনটেন করতে পারেননি, অনেকটাই অগোছালো। কিন্তু এর মধ্যে যে অসামান্য চেতনা, তা আজও আমাদেরকে, তা অত্যন্ত চিত্তাকর্ষ, কৌতূহলোদ্দীপক। সেই সময় সমাজে নারীর যে অবস্থান, নারী সমাজ সমস্যার বিভিন্ন দিক সম্পর্কে কামিনী রায় ছিলেন অত্যন্ত সজাগ ও সচেতন। তার বিভিন্ন কবিতাতেই ধ্বনিত হয়েছে নারী মুক্তির দাবি, লিঙ্গ সাম্যের দাবি, জাতির উন্নতি, জাতির বহুমুখী কর্মযজ্ঞে সজাগ সচেতন মানুষ হিসাবে নারীর অংশগ্রহণ না থাকলে যে জাতি গঠনের সব আয়োজনই ব্যর্থতায় পর্যবসিত হবে, বিভিন্ন কবিতায় কামিনী রায় এই বার্তা দিয়েছেন। উল্লেখ করি নারীর দাবি কবিতা, যেখানে সমগ্র নারী জাতির পক্ষ থেকে তিনি দেশের যুব সম্প্রদায়ের কাছে দাবি করছেন, খুলিয়া শৃঙ্খল, ভাঙিয়া পিঞ্জর, শিখাও চলিতে ধরি তার কর, শুদ্ধি নাহি বারে অন্ধকারাগারে, উন্মুক্ত বাতাসে আলোক মাঝারে, তাহারও যে আছে ঠাঁই, বিধি দত্ত স্বীয় ঠাঁই, জ্ঞানের আলোক, ন্যায়ের বিচার, মানবের জন্মগত অধিকার, তারে দিতে হবে ভাই। আরো জোরালো ভাষায় নারীর শৃঙ্খল মোচনের গাথা ছিল নারী জাগরণ। দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে এখানে তিনি নারী সত্তার জাগরণের জয়গান করছেন। কাঁদিবে কতই চুপে চুপে, আপনার গৃহ অন্ধকূপে, দীনা হীনা সর্বসত্ব ত্যাগে, আজ সেজে আপনারে মাগে, দাসত্বের ভেঙে হাত করা, শাসনের ছিঁড়ে দড়ি দরা, ছুটিয়াছে মুক্তি অনুরাগে, যজ্ঞের বেদির পুরোভাগে। বিংশ শতাব্দীর প্রথমার্ধে আমরা পত্রপত্রিকাগুলো উল্টালে দেখতে পাই যে তখনও কিন্তু সব থেকে চর্চিত, বিতর্কিত সামাজিক সমস্যা ছিল নারী শিক্ষা, নারী মুক্তি, নারীর অধিকার। নারী শিক্ষার প্রচলন নিঃসন্দেহে ঘটেছিল, অগ্রগতি ঘটেছিল, কিন্তু শিক্ষার প্রকার, বিষয়বস্তু নিয়ে বিতর্ক ছিল অব্যাহত। নারী মুক্তির দাবি উঠলেই পিতৃতন্ত্রের কায়েমি স্বার্থ দ্ব্যর্থহীনভাবে প্রচার করে চলত নারী পুরুষের মৌলিক ভিন্নতা সংক্রান্ত ধারণা। পুরুষ বহির্জগতে কাজ করবে, নারীর কর্ম হচ্ছে গার্হস্থ্য। বিংশ শতাব্দীর এই পিতৃতান্ত্রিক চিন্তা ভাবনার বিরুদ্ধে প্রতিবাদও শোনা যাচ্ছিল নারী লেখনীতে। এই যে সংঘাত, পুরাতন তন্ত্রের সাথে একটা নতুন স্বরের যে সংঘাত, সেই সংঘাতের রূপায়ণে 3টে সনেট কামিনী রায় লিখেছিলেন। ঠাকুরমার চিঠি, নাতিনীর জবাব, নাত বউর জবাব। তিন রকমের ভয়েস এখানে তিনি তুলে ধরেছেন। স্বাভাবিকভাবেই আমরা অনুমান করতেই পারছি যে রক্ষণশীলতার প্রতিভূ ঠাকুমা, তিনি চিঠিতে বিস্ময় প্রকাশ করছেন নারী পুরুষের সাম্যের যে প্রচেষ্টা চলছে সে বিষয়ে।
তিনি মনে করিয়ে দিচ্ছেন, তোরা মাতা, তোরা জায়া, তোরা জেরে ভগ্নি, গৃহে জ্বালাস বাতি তোরা, রন্ধনশালে অগ্নি। মেয়েরা বহির্জগতে পদার্পণ করলে তার পরিণাম কি হতে পারে তা এই কোটানকোট ঠাকুমার ভাষ্যে। আলস্যেতে বিলাসেতে তোরা হলে মগ্ন, গৃহ হবে লক্ষ্মী হারা, পরিবার ভগ্ন। গৃহ দেবালয় হতে তুলে নিয়ে নেত্র, হাট ঘাট রাজপথ করি কর্মক্ষেত্র। ধূলি লিপ্ত স্বার্থ অন্ধ, ঈর্ষা ও দ্বন্দ্বে, ভুলে যাবি রমণীর গতির স্বচ্ছন্দে। ফ্যাশনের ব্যাসনের বিষ পানে মুগ্ধ, বিষাক্ত হবে রে হায় জননীর দুগ্ধ। ওরে যিনি জগৎ মাতা, যিনি জগৎ ধাত্রী, তার কর্ম সংসাধনে নির্বাচিতা পাত্রী। তার প্রতিনিধি তোরা, নহ তোরা তুচ্ছ, ভিতরে বাহিরে পাতা সিংহাসন উচ্চ। রক্ষণশীল সমাজের নির্মিত এই আদর্শ নারী, নারীর ভূমিকার এই স্টিরিওটাইপ নিয়ে ঠাকুমার চিঠি কামিনী রায় লিখলেন। আসলে একটা প্রেক্ষিত রচনা করলেন যেখানে তিনি তার নারীবাদী উত্তর দিতে পারেন। সেই উত্তর আমরা পাচ্ছি নাতিনীর জবাব নামক সনেটে। স্পষ্ট ভাষায় সেখানে তিনি বলছেন, নবীনারা কেবল মা ও জায়ার ভূমিকাতে সীমাবদ্ধ থাকতে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি। গৃহ গ্রহে মধ্যবিন্দু হয়ে থাকলেও জাতির প্রতি, মানব সমাজের প্রতি তাদেরও দায়িত্ব আছে। তিনি রক্ষণশীল সমাজের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন, যে দেশ আমার দেশ, তাহার কল্যাণ শুধু গৃহকোণে বসি যদি করি ধ্যান, তাহাই যথেষ্ট হবে। এতকাল তবে কেন এ সতীর দেশ এতহীন ভবে? কামিনী রায় মাতৃত্বের মহত্বকে অস্বীকার করছেন না, গার্হস্থ্য ধর্মের গুরুত্বকেও অস্বীকার করছেন না। তা সত্ত্বেও তিনি প্রশ্ন তুলছেন, গৃহ যদি কালে কালে কারাগার রূপ ধরে, যজ্ঞাগ্নির জালে যদি মোর দেহ আত্মা হয় ভস্য সার, তবু সরি দাঁড়াবার নাহি অধিকার। রক্ষণশীল সমাজের সাথে কামিনী রায় একমত যে আলস্য, বিলাসিতা, জড়তা, আড়ম্বর সর্বতোভাবে ত্যায্য। কিন্তু গার্হস্থ্যের সীমানা পেরিয়ে রাষ্ট্র ও সমাজের বৃহত্তর কর্মযজ্ঞে নারীর অংশগ্রহণ রোধ করার বিরুদ্ধে তিনি তীব্র ভাষায় প্রতিবাদ করছেন। কিন্তু স্বতন্ত্র আসন রাষ্ট্রে ও সমাজে নারী যদি দাবি করে, তাহারে বলিবে কেন রহনিত্য ঘরে, ভগ্নী জায়া মাতা রূপে। পতিপুত্র ভাই তোমাদের প্রতিনিধি, যাহা করিবে তাই হবে তোমাদেরই কর্ম। তিনি লিখছেন, নারী সচেতনা নহে মৃন্ময়ী প্রতিমা, শিখুক সে স্বাধীনতা সংযমের সীমা। সংসারে নারীর সমস্ত রকমের বঞ্চনাকে আড়াল করার জন্যে সমাজ সুচতুরভাবে একটা নারীর গৌরবের, নারীর মর্যাদার, দেবীত্বের একটা বয়ান তৈরি করেছিল। অক্লান্তভাবে সেই বয়ান সমাজ গ্রন্থনা করেছিল। কামিনী রায় এর অসারতা প্রমাণ করলেন। তিনি লিখলেন, নারীর যে সিংহাসন উচ্চে তাহা জানি বহিয়ার বক্তৃতায়। যিনি মহারানী গৃহ সিংহাসনে, তার সত্য কতখানি, কত দিন। বৈধব্য ও দারিদ্র আসিলে কতখানি রাজপূজা তার ভাগ্যে মিলে। আর দেখো না কি নিত্য কন্যার দুর্গতি, পিতৃ অর্থে কৃত নরে বরে যেসে পতি, এরূপ বাড়িছে শ্রদ্ধা আপনার প্রতি। পিতৃতন্ত্রের সমস্ত হিপোক্রেসি বলবো আমি, সমস্ত দ্বিচারিতাকে এত জোরালো ভাবে ছিন্ন ভিন্ন করার উদাহরণ একেবারে বিংশ শতাব্দীর প্রথম দশকগুলোতে খুব বেশি কিন্তু চোখে পড়ে না। তিনি বরাবরই নারী শিক্ষার একজন খুব শক্তিশালী প্রবক্তা, এবং এখানে কোনো
অন্য রকমের শিক্ষা না, অভিন্ন কারিকুলাম। সেই সেই বিষয়টাও তিনি তার কবিতায় লিখছেন যে পত্নী রূপে মাতৃরূপে গৃহধর্ম বিনা সর্বদা নারীত্ব ব্যর্থ, এ কথা মানি না। বিজ্ঞান কি শিল্প যদি করে আকর্ষণ, অনারী সে নহে যদি সঁপে তাকে মন। আমরা জানি যে শিক্ষা নিয়ে যে তর্ক বিতর্কগুলো হচ্ছিল, তাতে একটা খুব ডমিনেন্ট মত বিংশ শতাব্দীতেও শুনতে পেতাম যে বিজ্ঞান শিক্ষা করে, গণিত পড়ে, লজিক পড়ে মেয়েদের কোনো লাভ নেই, তার থেকে ওই একটুখানি সেলাই ফড়াই শিখবে, একটু আঁকতে টাঁকতে শিখবে, এইরকম। কামিনী রায়ের ছিল এই উত্তর। তিনি আলোকপ্রাপ্ত নারী সত্তার পূর্ণ বিকাশের দাবি জানালেন এই কবিতার শেষ কয়েকটি পংক্তিতে। জায়া মাতা হতে সবে পারি কিনা পারি, সর্বাগ্রে আমরা নারী, সর্বশেষে নারী। আমাদের আত্মা আছে, দেহে আছে প্রাণ, অমৃতের পুত্রী মোরা, আলোক সন্তান। আত্মার বিকাশ চাহে নানা দিক দিয়া, এ নবযুগের নারী ভীতি বিসর্জিয়া। নাথবউর জবাবে কামিনী রায় আরো আরেক ধরনের নারী স্বর তুলে ধরলেন এবং দেখালেন কিভাবে যে অবস্থানেই নারী থাক, তার নিজের সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকারী সমাজ তাকে দেয় না। তো এই নাথবউয়ের যে চিত্রণ কামিনী রায় করেছেন নাথবউর জবাব সনেটটিতে, সেখানে এই নাথবউ একজন রক্ষণশীল সমাজের আদর্শে গড়া, প্রাতিষ্ঠানিক শিক্ষা তার নেই, কিন্তু গার্হস্থ্য শিক্ষায় সে শিক্ষিত, কিন্তু পাশ্চাত্য সভ্যতার দ্বারা প্রভাবিত স্বামীর সন্তুষ্টি বিধানের জন্য তাকে বিলাতি আদব কায়দা শিখতে হচ্ছে। সে তার জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছে যে লজ্জাশীলতাই লজ্জাকর, যে লজ্জাশীলতার কথা রক্ষণশীল সমাজ বলছে, আরেক নারী সে জীবনের এক ধাপে দাঁড়িয়ে বলছে যে সে লজ্জাশীলতাটাই তার কাছে লজ্জাকর। ফলে স্বামীর সুখের জন্য স্বামীর যে ধরনের খাদ্যাভ্যাস তাকেও সেটা গ্রহণ করতে হচ্ছে, যেখানে যে সামাজিকতায় তার স্বামী অভ্যস্ত তাকেও সেই সামাজিকতার সামাজিকতার অভ্যাস গড়তে হচ্ছে। ফলে তার যে বক্তব্য, তার মুখ দিয়ে কামিনী বলাচ্ছেন আসল কথাটি এই, পুরুষে যা চায় নারী তাই হতে পারে, তাই হয়ে যায়, তারপর সেই হওয়া চালায় তাহারে, স্বর্গে কি পাতালে গতিরোধিতে সে নারে। নাথবউয়ের দাবি, নিজ লক্ষ্য স্থির রাখি চলুক না নারী, স্বাধীনা সঙ্গিনী। বিংশ শতাব্দীর প্রথমার্ধে এই যে নারীবাদী চিন্তার বিকাশ লক্ষ্য করা গেল, তা শুধু তা এক কথায় বৈপ্লবিক বলা যায়। তার বিভিন্ন প্রবন্ধতেও কামিনী রায় তার এই নারীবাদী চিন্তা চেতনার স্বাক্ষর রেখেছেন। বালিকা শিক্ষার আদর্শ প্রবন্ধে তিনি সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে দেখিয়েছেন কিভাবে বাঙালি পরিবারে জন্মলগ্ন থেকেই একটি কন্যা সন্তান বৈষম্যমূলক আচরণের শিকার হয়। এমনকি তার জন্মদাত্রী মাও প্রভূত লাঞ্ছনা ভোগ করেন। আর এই মানসিকতা থেকেই জন্ম নেয় নারী সম্বন্ধে কতগুলি ছকে বাঁধা ধারণা, যেমন নারীর জীবন মূল্যহীন, নারী সর্বৈবভাবে পুরুষের অধীনা, আশ্রিতা, কৃপা প্রার্থী। কামিনীর মতে এই ধারণাগুলির উৎপত্তি নারীর দৈহিক দুর্বলতা নয়, এ এক সাংস্কৃতিক চিন্তন পদ্ধতি যার উৎস পরিবারে কন্যা সন্তানের অবহেলা। কামিনী রায়ের নিজের ভাষায়, ধর্মের নামে এদেশে নারীকে বহুকাল দাসত্বে অথবা তদপেক্ষ হীনতামূলক অবস্থায় রাখা হইয়াছে। তাহার শরীর অবরোধে আবদ্ধ, মুখ অবগুণ্ঠনে আবৃত, এই সুন্দর সুবিশাল পৃথিবীতে সে কয়েদির মতো বাস করে, কয়েদির মতো মরে।
তাহার সামান্য পদস্খলনে সে সমাজচ্যুতা ও ঘৃণিতা, কিন্তু ধর্মের নামে সে নরপশুকেও পূজা দিতে বাধ্য। নারী শিক্ষা, নারী পুরুষের অভিন্ন পাঠক্রমের পূজারী কামিনী রায়। তো সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে পুরুষোচিত মনে করে মেয়েদের ভিন্নতর মেইলি পাঠক্রমের একটা দাবি তো ছিলই, যেটা আমি বললাম একটু আগে। এই মানসিকতার ঘোরতর বিরোধী ছিলেন কামিনী রায়। এই ধরনের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির গোড়ায় যে লিঙ্গ প্রভুত্বের রাজনীতি, সে বিষয়ে কামিনী রায় অকপট। জ্ঞানবৃক্ষের ফল প্রবন্ধে তিনি লিখেছেন, জগতের পুরোহিতকুল বহুকাল জ্ঞানাধার শাস্ত্র সকল আপনাদের একচেটিয়া করিয়া রাখিবার প্রয়াস পাইয়াছেন। তাহাদের সর্বতোমুখী প্রভুতা তাহাদের শাস্ত্র জ্ঞানের উপরই প্রতিষ্ঠিত ছিল, তাই তাহারা ইতর জাতি ও নারী জাতির উপরে আপনাদের আধিপত্য অক্ষুণ্ণ রাখিবার জন্য ইহাদিগকে সর্বপ্রযত্নে জ্ঞানালোক হইতে বঞ্চিত রাখিয়াছেন। পুরুষের প্রভুত্ব প্রিয়তাই স্ত্রীলোকের জ্ঞানার্জনের একমাত্র অন্তরায় না হইলেও মুখ্য অন্তরায়। কামিনী লিখছেন 1905 সালে। তিনি দ্বিধাহীন ভাষায় বলছেন যে নারী যদি কলের পুতুলের মতো না হয়ে নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়, কুসংস্কারের অন্ধকার থেকে জ্ঞানের আলোয় উন্নীত হয়, তাতে সমাজ ও পরিবারে অনিষ্ট নয় বরং অপরিমেয় কল্যাণ সাধিত হবে। বালিকা শিক্ষার আদর্শ অতীত ও বর্তমান এই প্রবন্ধে নারী শিক্ষার প্রভাব সম্পর্কে আলোচনা করতে গিয়ে কামিনী রায় লিখছেন, এতকাল নারী জানিত এইটি তার ধর্ম, এইটি তার কর্তব্য। এখন সে নিজে ধর্ম ও কর্তব্য চিনিয়া লইতে চাহিবে, পদে পদে পুরুষের ধর্ম ও কর্তব্যের বিচার করিবে। সে যেমন কিছু দিবে, ন্যায্য অধিকার রূপে আর কিছু দাবি করিবে। একতরফা ধর্ম তাহার কাছে ফাঁকি মনে হইবে। নিজের অনভিমত পাত্রে আত্মসমর্পণ করিতে চাহিবে না। বিবাহ হয়তো অনাবশ্যক মনে করিবে। দুশ্চরিত্র স্বামীর সহিত হয়তো বসবাস করিতে অসম্মত হইবে। 1917 সালে কামিনী লিখছেন, উচ্চতর শিক্ষা দিতে হইলে একদিকে যেমন বাল্যবিবাহ উঠাইয়া দিতে হইবে, অন্যদিকে কিয়ৎ পরিমাণে কন্যাকে বর নির্বাচনের স্বাধীনতা দিতে হইবে। যে সুর আমরা নাতিনীর জবাব সনেটে দেখেছিলাম, সেই সুর আমরা এই প্রবন্ধেও পাচ্ছি। সেই একই সুরে কামিনী লিখছেন, আমাদের শিক্ষার আদর্শ প্রথমে নিজেকে মানুষ বলিয়া জানা, তৎপরে পারিবারিক জীবনে নারী দুহিতা, ভগিনী, পত্নী ও মাতা রূপে এবং সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে স্বামীর ও ভ্রাতার সহকারিণী রূপে উপযুক্ত হওয়া। নারী ও পুরুষ এক শিক্ষা পাইলে পুরুষ নারী বা নারী পুরুষ হইবে না, স্পষ্ট ভাষায় তিনি ঘোষণা করছেন। বঙ্গলক্ষ্মী পত্রিকায় বর্পণ প্রবন্ধ লিখছেন, পণপ্রথার সংজ্ঞা দিচ্ছেন কামিনী রায় এভাবে, এই বাংলাদেশে কোনো বালিকার পিতা বা অভিভাবক যে মূল্য দিয়া উহার জন্য বর ক্রয় করেন, তাহারই নাম বর্পণ। যে বাজারে দাসদাসী বিক্রয় হয়, সেখানে মূল্যটি দিতে হয় দাস কিংবা দাসীর জন্য, কিন্তু বিবাহের বাজারে মূল্য দিয়া কিনিতে হয় মনিব। কি অসাধারণ সংজ্ঞা, কি অবিশ্বাস্য শ্লেষ, তীক্ষ্ণ শ্লেষে তিনি বারবার বিদ্ধ করছেন পুরুষতান্ত্রিক সমাজকে। তিনি লিখছেন যে জাতি যখন রাষ্ট্রীয় স্বাধীনতার দাবি করছে, নৈতিক ও আধ্যাত্মিক সাধনায় জগতে শ্রেষ্ঠত্বের দাবি করছেন, তখন নিজেদের আত্মসম্মান বিস্মৃত হয়ে নারীর প্রতি চূড়ান্ত অসম্মান প্রদর্শন করে লোভের দাসত্ব স্বীকার করা অত্যন্ত অবমাননাকর। এই প্রথার বিরুদ্ধে তিনি যুব সমাজকে সংগঠিত করার চেষ্টা করছেন তার লেখনীর মাধ্যমে।
তিনি আহ্বান করছেন সচেতনতা প্রসারের। পাশাপাশি তিনি বলছেন যে পণগ্রহীতাকে সমাজচ্যুত করার মতন চরম পদক্ষেপের কথা। তিনি বাল্যবিবাহ নিবারণের কথা বলছেন, কন্যা শিক্ষা প্রচলনের কথা বলছেন, কারণ তিনি গভীরভাবে বিশ্বাস করতেন যে শিক্ষার প্রসার ঘটলে মেয়েরা এই জঘন্য ব্যবস্থা নিজেরাই অস্বীকার করবে। এর পাশাপাশি উত্তরাধিকার বিষয়ে নতুন আইন প্রবর্তনের দাবি জানাচ্ছেন। মেয়েদের উত্তরাধিকারের দাবি হয়তো এর আগে সম্ভবত কোথাও ওঠেনি। পুরুষতন্ত্রের যে বর্মকে, তাদের যে কায়েমি স্বার্থকে তিনি যেভাবে ছিন্ন ভিন্ন করেছেন তার একটা খুব উল্লেখযোগ্য প্রবন্ধ 1923 সালে তরুণ পত্রিকায় প্রকাশিত হয়েছিল, বাংলায় নরনারী সম্বন্ধ। এখানে তিনি খুব তীক্ষ্ণ ভাষায় পিতৃতন্ত্রের দ্বিচারিতা উন্মুক্ত করেছেন এবং সমস্ত রকমের শৃঙ্খল, সেই দেবীত্ব চিত্ত একটা বড় ট্র্যাপ, বড় শৃঙ্খল, সবকিছুকে ভেঙে নারী স্বাধীনতার দাবি রেখেছেন। তার ভাষায় সহচারিত্ব, সহকর্মিত্ব, সহধর্মিত্ব, পুরুষ এবং নারীর সম্বন্ধ সুন্দর, সংযত, পবিত্র করে, পরস্পরের প্রতি শ্রদ্ধা আনিয়ে দেয়। আসলে বিংশ শতাব্দীতে নারী মুক্তির একটা দাবি আমরা পত্র পত্রিকায় দেখতে পাই। তো যখনই সেই লেখালেখিগুলো বেরিয়েছে, নারী মুক্তিকে পুরুষ লেখকরা বা নারী লেখকরাও, বলা যায় পিতৃতন্ত্র, পুরুষতন্ত্র আর কি, তারা নারী মুক্তিকে উচ্ছৃঙ্খলতার সাথে সমার্থক বলে পেশ করেছে। তাদের চোখে নারীর মুক্তি মানে নারীর উচ্ছৃঙ্খল হয়ে যাওয়া এবং সমাজ রসাতলে যাওয়া। তাই তারা একটা দেবীত্বের ন্যারেটিভ রচনা করেছিল যে তাকে দেবীর মতন নারী পূজনীয় এবং বাই ডিফল্ট সে অবরুদ্ধ থাকবে। এই বয়ান বা এই পরিপ্রেক্ষিতে কামিনী রায় লিখছেন, আজ পর্যন্ত অশীতিপর বৃদ্ধের অঙ্কে ক্ষুদ্র বালিকাকে তুলিয়া দিতেছ, বিধবা বালিকাকে ব্রহ্মচর্য শিখাইতেছ, তাহাকে দিয়া নির্জলা একাদশী করাইতেছ, আর মনে করিতেছ তোমরাই সনাতন ধর্মের প্রহরী ও রক্ষক। আপনারা অসংযত ও উচ্ছৃঙ্খল হইয়া দুর্নীতির আবর্জনা সমাজ দেহের উপর স্তূপাকার করিতেছ। নারীর পদস্খলনের কারণ হইয়া নিজেরা অবাধে স্পর্ধা ও ঔদ্ধত্যের সহিত সমাজের বক্ষে বিচরণ করিতেছ এবং পতিতা নারীকে জন্মের মতো সমাজ হইতে বহিষ্কৃতা করিয়া দিতেছ। একদিনের পদস্খলন জনিত মলিনতা তাহার সমস্ত জীবনের তপস্যায় খালিত হইবার নয়। ভুলিয়া যাইতেছ যে, শুনবেন কি বলছেন, ভুলিয়া যাইতেছ যে পিতা দেব না হইলে দেবী কন্যা লাভ হয় না। দেবীত্বের মিথ্যা আবরণের অবরোধ থেকে নারী মুক্তির দাবি করে কামিনী রায় আরো লিখছেন, তোমরা বলো আমাদের পূজা করিতেছ, আমরা এমন পূজা তো চাহি না। আমাদিগকে নিষ্ক্রিয়, অলস, অপদার্থ করিয়াছ। তোমাদের ক্রীড়ার পুত্তলি বিলাসের সাধন মাত্র করিয়া আমাদিগকে প্রকৃত মানবিত্বের ও সতীত্বের গৌরব হইতেও ভ্রষ্ট করিয়াছ। ভোগবিলাসীর সোহাগে সুচিতার অভাব, কামিনী লিখছেন, সেজন্য গৃহে বদ্ধ থাকিয়া এবং পত্নী নাম ধারণ করিয়াও সহস্র সহস্র নারী অসুচি জীবন যাপন করিতেছে। কেবল তাহার মাতৃত্বই তাহার একমাত্র শুদ্ধি।
এই বিবাহিত জীবনেও নারীর শুচিতা যে লঙ্ঘিত হচ্ছে, এই দাবি কামিনীরাই করতে পেরেছিলেন 1923 সালে। ফলে তার এই লেখা পড়ে, তার কবিতার সাথে পরিচিত হয়ে আমার মনে হয়েছে যে শুধু নারীবাদ, মানে নারীবাদ বলতে আমরা যদি বুঝি নারী পুরুষের সমান অধিকারের জন্য লড়াই, নারী পুরুষের সমান অধিকার আর সমস্ত রকম তাত্ত্বিক জটিলতাকে বাদ দিয়ে, তাহলে কামিনী রায় ছিলেন নিঃসন্দেহে বাংলার একজন আর্লি ফেমিনিস্ট, একজন অগ্রগণ্য নারীবাদী চিন্তাবিদ। ধন্যবাদ। অসাধারণ বললে মন্দিরা, মুগ্ধ হয়ে শুনছিলাম। আচ্ছা, প্রশ্ন অনেকের মনেই উঠতে পারে, প্রশ্নগুলো এখন একটু আপনারা রেখে দিন নিজেদের মধ্যে। এবার অধ্যাপিকা সুমিতা মুখোপাধ্যায় বলবেন অপরাজিতা দেবীকে দিয়ে, তারপরে একসঙ্গে আমরা প্রশ্নগুলো নেব এবং আলোচনা চলবে। তাহলে এরপরে সুমিতা দি, তুমি তাহলে বলো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ মন্দিরাকে। সত্যি মুগ্ধ হয়ে শুনছিলাম, কিন্তু তার পাশাপাশি একটু ভয়ও লাগছিল, কারণ মন্দিরা এত সুন্দর গুছিয়ে গোটা ব্যাপারটাকে বললো। আমি তো এত গুছিয়ে বলতে পারবো না। আর প্রথমেই তো ভাস্বতী বলে দিয়েছে যে আমি খুবই আড্ডাবাজ, তো একটু ওই দিকেই যাই। তো আজকে আমার বলার বিষয় হচ্ছে রাধারানী দেবীর উপরে। তো আমি প্রথমেই উপস্থিত প্রত্যেককেই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব যে রাধারানী দেবীকে নিয়ে বলার জন্য বা অপরাজিতা দেবীকে নিয়ে বলার জন্য তারা আমাকে নির্বাচন করেছেন। এই ব্যাপারটার জন্য আমি কিন্তু ভীষণভাবে কৃতজ্ঞ। কারণ ব্যক্তিগত জীবনে আমি 85 সাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নবনীতাদি ছাত্রী ছিলাম। দিদির হিন্দুস্তান পার্কের ভালোবাসার বাড়িতে আমার যাতায়াত, তখনও রাধারানী দেবী রয়েছেন একেবারে রোগশয্যায়। দূর থেকে তাকে আমি দেখেছি বা কখনো কাছে গিয়েও দেখেছি। অশীতিপর কবি শুয়ে রয়েছেন, সাদা ধপধপে তার চুল, সাদা শাড়ি, অসম্ভব একজন প্রাজ্ঞ একজন ওই রকম মানুষ। তো কথা খুব কমই হয়েছে, কিন্তু আমার জীবনের একটা ভীষণ পরম প্রাপ্তি হচ্ছে, একবার আমি একটা ওরকম ধপধপে সাদা সোয়েটার পরে আমি নবনীতাদিকে দিয়েছিলাম, উপহার দিয়েছিলাম। কারণ দিদি আমাকে ভীষণ ভালোবাসতেন, খুব প্রিয় ছিলাম আমি আর কি। তো একদিনকে দিদি আমাকে বললেন যে জানিস তো, তুই যে সোয়েটারটা দিয়েছিস সেটা কিন্তু আমি পরছি না, সেটা কিন্তু মা পরছে, মায়ের খুব পছন্দ হচ্ছে, মা সেটা পড়ছে। তো এটা বোধহয় আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ পাওয়া। এই একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে রাধারানী দেবীর তো খুব বেশি লেখা নেই, প্রবন্ধ এবং ছোট গল্প লিখেছেন তিনি রাধারানী দেবী নামে। আর কবিতা 12 বছর ধরে তিনি কবিতা যে লিখেছেন, সেই কবিতাটা লিখেছেন অপরাজিতা দেবী নামে। তো এই রাধারানী দেবী থেকে অপরাজিতা দেবী তিনি কেন হলেন, এইটার পেছনে একটা ভারী মজার গল্প আছে। 1336, তার মানে আমার যত ধারণা এটা হচ্ছে 1929 সাল হবে। এইরকম সময় এক মাঘী সন্ধ্যাতে স্বর্ণকুমারী দেবী এবং প্রমোদ চৌধুরী সানি পার্কের বাড়িতে একটা জমাটি চায়ের আড্ডা হচ্ছে। তো সেই চায়ের আড্ডাতে গেছেন, রাধারানী দেবী গেছেন। তো কথা প্রসঙ্গে তখন চৌধুরী মশাই, মানে প্রমোদ চৌধুরী মশাই জানালেন বাঙালি মেয়েরা আর কোনো ক্ষেত্রে না হোক পুরুষদের সমকক্ষ হয়ে গেছে সাহিত্যে, তারা পুরুষের সঙ্গে একবারে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে গেছে। কিন্তু তারপরে গোল বাঁধলো এমন একটা জায়গায়, চৌধুরী মশাই ফস করে বলে দিলেন কিন্তু এগিয়ে গেলে কি হবে, আজ পর্যন্ত কোনো মেয়ের লেখায় কোনো রকম স্বকীয়তার ছাপ ফুটলো না, অর্থাৎ মেয়েদের নিজস্ব উপলব্ধি, তাদের দৃষ্টিভঙ্গি, মেয়েলি সুর, মেয়েলি কথন, কিছুই সেটাতে প্রকাশ পেল না। তো ভয়ঙ্কর রেগে গেলেন রাধারানী দেবী, কারণ তার যুক্তি ছিল যে শিল্পীর আবার নারী পুরুষ কি,
শিল্পীর মধ্যে উভয় সত্তারই মানে সমানাধিকার এবং সহ অবস্থান। একজন মহৎ শিল্পী পুরুষ হলে তিনি কি নারী হৃদয় বা নারী চরিত্রকে সেরকম ভাবে জীবন্ত ভাবে হেঁটে চলে বেড়াচ্ছে না তার উপন্যাস বা গল্পে বা ইত্যাদি? এটা কি কখনো হয়? বা মেয়েদের লেখায় কি পুরুষ হৃদয় প্রকাশ পাচ্ছে না? ভয়ঙ্কর রেগে গেলেন। আর চৌধুরী বসিও তাকে দিলেন তাকিয়ে। তো সেই সন্ধ্যেটা তো একেবারে তর্কের, একেবারে গরম গরম তর্ক শুরু হলো। চৌধুরী মশাই আবার খুব সরস মনে তিনি যুক্তি দিলেন, আসলে সেটা হলো নিখুঁত ভাবে মেয়ে সাজা, অথবা মানে পুরুষদের মেয়ে সাজা অথবা মেয়েদের পুরুষ সাজা। হ্যাঁ, কিন্তু মেয়েরা কেন এমন লেখা লিখতে পারবে না যে লেখায় লেখকের নাম উল্লেখ না থাকলেও কারুর বুঝে নিতে অসুবিধা হবে না যে এটা কোনো পুরুষের দ্বারা লেখা সম্ভব নয়, এটা একান্তভাবে একটি মেয়েই লিখতে পারে। তাদের ছাঁদ, তাদের ভঙ্গি, তাদের নিজস্ব, মেয়েদের যে একটা নিজস্ব কি বলবো, একটা নিজস্ব সত্তার একটা অন্য রকমের প্রকাশ থাকে, সেটা কেন হবে না? এবং তিনি বললেন মেয়েদের আসলে নিজস্ব কোনো ভাষা নেই, নিজস্ব প্রকাশভঙ্গি নেই, তারা পুরুষদের অনুকরণে লেখে। ব্যাস, এই কনক্লুশনে প্রমথবাবু চৌধুরী মশাই যখন এলেন, রাধারানী দেবীর হাতে পড়লো প্রচন্ড ঘা। তিনি চ্যালেঞ্জ নিলেন। সেই মাঘী সন্ধ্যাতে তিনি একেবারে সানি পার্কের বাড়িতে এসে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন যে, এবং তিনি বললেন যে এর যোগ্য জবাব দেওয়ার জন্য অপরাজিতা দেবীর নাম নিয়ে তিনি 12 বছরের জন্য প্রায় অজ্ঞাতবাস গেলেন। এবং তিনি বলছেন যে মনে মনে কঠিন প্রতিজ্ঞা করলাম, 12 বর্ষ নিজেকে সম্পূর্ণ আড়ালে রেখে ছদ্মনামে ও ছদ্ম পরিচয়ে এই পরীক্ষা করব। কি পরীক্ষা করবেন না, রচনা তার নিজের শক্তি ও উৎকর্ষের দ্বারা যথার্থ মূল্য পেতে পারে কিনা। ঠিক যেমনটি চৌধুরী মশাই দাবি করেছিলেন, মেয়েরা কেন এমন লেখা লিখবে না যে লেখায় লেখকের নাম না দেয়া থাকলেও কারুর বুঝে নিতে হবে না এ লেখা মেয়ের, পুরুষের পক্ষে সম্ভব নয়। ঠিক এমন তরটি লেখবার। এইরকম একটা তর্কাতর্কি উত্তপ্ত সন্ধ্যেতে তিনি কিন্তু রাধারানী দেবী থেকে অপরাজিতা দেবী হয়ে গেলেন। একদিকে নতুন কবিতা লেখার একটা ভয়ঙ্কর আতিশয্য, এবং অন্যদিকে মানে ভেতরে একেবারে তোলপাড় করে দেওয়া আবেগ। বাংলা সাহিত্য এক অহংকারী মেয়ের লেখা পেল, তিনি হচ্ছেন অপরাজিতা দেবী। এবং সেই সঙ্গে সাহিত্য জগতে পুরুষের আধিপত্যের যে বিলাসী ইতিহাস, সেই বিলাসী ইতিহাসেও মেয়েদের সাহিত্য কিন্তু এক টুকরো জায়গা কেড়ে নিল। আচ্ছা, আমি জাস্ট একবার জিজ্ঞাসা করছি, আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, একদম পরিষ্কার। হ্যাঁ, আচ্ছা। তো এবং তার সাথে যেটা করলেন, এই যে নিজের স্টাইলে লেখার ব্যাপারটা, এই স্টাইলের জায়গাটাতে আমার মনে হলো যে এই জায়গাটাতে ওনার একটা সাহসী এক্সপেরিমেন্ট তিনি করলেন, সাংঘাতিকভাবে একটা সাহসী এক্সপেরিমেন্ট তিনি করলেন। কি করলেন না, আমি জাস্ট বলিনি যে তার 4টে মাত্র কবিতার বই, কবিতার সংখ্যা হচ্ছে 54টা, বুকের বিনা, আঙিনার ফুল, পুরবাসিনী, বিচিত্র রূপিণী, কেমন। এবং নবনীতা দি আর কি, নবনীতা দি বলছি কারণ আমার শিক্ষিকা, আমার দিদি, সেই এতেই নবনীতা দি বলছি, স্পর্ধা নয় এটা। তিনি কিন্তু বলেছিলেন যে অপরাজিতা দেবী যে স্টাইলে লেখা শুরু করলেন, সেটা কিন্তু অপরাজিতা দেবীর কবিতা প্রত্যেকটাই হচ্ছে ড্রামাটিক মোনোলগ, অর্থাৎ ড্রামা শব্দটা কিন্তু চলে এলো, নাটক শব্দটা চলে এলো কবিতার মধ্যে। এবং এই যে নাটকীয়তাটা চলে এলো, নাটকীয়তাটা আসার ফলে তার কবিতার মধ্যে চরিত্রগুলো একেবারে তত্তর করে এগিয়ে যায় একটা অদ্ভুত আলাপচারিতার মধ্যে দিয়ে। আর সব থেকে মজা লাগে কবিতাগুলো পড়লে যে কবিতার চরিত্রকার,
কবিতার চরিত্র আমরা সবাই জানি, রাধারানী দেবীর যে অতীতের ইতিহাস সেটা পুনরাবৃত্তি করবার কোনো প্রয়োজন নেই, কিন্তু তিনি এই কবিতাগুলোতে নিয়ে এলেন একেবারে অন্দরমহলের মেয়েদের যে যাপন কথা, সেই অন্দরমহলের মেয়েদের যাপন কথা যেটাকে ভীষণভাবে মনে হতে পারে অকিঞ্চিতকর, যেটাকে ভীষণভাবে মনে হতে পারে যে খুবই সাধারণ, এগুলো কি করে কবিতার বিষয়বস্তু হয়ে উঠে আসতে পারে? কারণ এইরকম ধরনের একটা উন্নাসিকতা তো ছিলই, কবিতার বিষয়বস্তু হতে হবে কিরকম ধরনের। সুতরাং অন্দরমহলের ওরকম গৃহবধূ বা মেয়েদের যাপন কথা কখনো কবিতার বিষয়বস্তু হয়ে উঠে আসতে পারে, এই জায়গাটা অপরাজিতা দেবী ধরলেন। এবং সব থেকে মজার কথা হলো তার মেয়েদের জীবনের যে আবেগ ঘন কিছু কিছু জায়গা আছে, যে জায়গাগুলো না আমরা তেমন ভাবে কখনোই, এখনো বোধহয় তেমন ভাবে আমরা কখনোই কবিতাতে প্রকাশ করতে পারি না, যে আবেগগুলো জীবনকে ছুঁয়ে থাকে, যে অনুভবগুলো ভীষণভাবে সত্যি, অথচ সেই অনুভবগুলোকে কবিতায় ব্যক্ত করতে বা সাহিত্যে ব্যক্ত করতে মেয়েদের ক্ষেত্রে বিশেষত কোথাও এক ধরনের রেস্ট্রিকশন আছে, এখনো আছে। এখনো আমরা যৌনতা নিয়ে কথা বলতে দ্বিধাগ্রস্ত হয়ে যাই, এখনো আমরা মেয়েদের শরীর, তার অনুভব, তার চাওয়া পাওয়াগুলোকে সেরকম প্রকটভাবে সাহিত্যে বলতে কোথাও যেন একটু হেসিটেশন হয় আর কি। তো সেই জায়গাটাকে তিনি এমন ভাবে প্রকাশ্যে টেনে আনলেন যে যেটা ছিল একদিক থেকে ভীষণভাবে সাহসী, এবং আমার মনে হয়েছে বেহায়াপনার একেবারে গা ঘাসা। এইরকম ধরনের লেখাকে বেহায়া লেখাই বলা যায়। আমি একটু পড়ি একটা জায়গায়, আজকে দুপুরেতে ঠিক আসবই, দেখো এখন সরো, ওই জন্য তো ঢুকি নিয়ে ঘরে, এলেই অমনি জড়িয়ে ধরো, ভারী অসভ্য হয়েছ কিন্তু, লজ্জা নেই কো একটু মোটে, হাত ছাড়ো, খালি টানাটানি, বড্ড আমার লেগেছে ঠোঁটে, যাও সরে যাও, ভালো লাগে না কো, কেন রাত দিন পিছনে লাগো। দিনের শুরু বলে আমরা বুঝতেই পারছি দিনের শুরু, সেই শুরুতে একটা একান্ত নিজস্ব মুহূর্তে একটা মেয়ের যে ভেতরে কথাগুলো ওঠে সেই কথাগুলো। আচ্ছা, আরেকটা আমি বলি, এ কি শত্রুতা, কি করেছি আমি তোমার, হ্যাগো, কান্না পাচ্ছে, পায়ে মাথা করে মরবো নাকি, একটা চুমুর জন্যতে এত কাণ্ড, মা গো চোখেতে আমার জল আনতেও রাখনি বাকি। নববধূ বলে একটা কবিতাতে এই যে গোপন অনুভূতি, দাম্পত্যের এই মধুর আলাপচারিতা, স্বভাবতই যৌনতার গন্ধ ছুঁয়ে থাকে কবিতা শরীরে। এক মুহূর্তে, এক সেকেন্ড, আমি একটা সেকেন্ড দিচ্ছি কারণ একটা সমস্যা হচ্ছে, খেতে দে, দরজা বন্ধ কর। হ্যাঁ, আচ্ছা, তো স্বভাবতই এই যে কবিতার ছত্রগুলো পড়লাম, প্রত্যেকটা জায়গাতেই একটা কবিতার শরীরে কোথাও একটা যৌনতার গন্ধ ছুঁয়ে থাকে, এবং মানে একদিকে যেমন স্পর্ধিত একটা রোম্যান্টিসিজম রয়েছে, অন্যদিকে এক ধরনের প্রচন্ড সাহস রয়েছে, আরেকদিকে এক ধরনের নাটকীয়তা রয়েছে, কথা, কনভারসেশন, সংলাপের মধ্যে দিয়ে। এইটার ফলে হলো কি, নাটকীয় অথচ উপন্যাসের মতন একটা চলন, অথচ এটা কবিতা। কবিতাগুলো পড়তে পড়তে আমার মনে হয়েছে এটা যে নাটকীয়তা আছে, চলনটা দীর্ঘ কবিতা, চলনটা উপন্যাসিক, অথচ এটা কবিতা। যার ফলে হলো কি, প্রথাগত কাব্য নির্মাণের যে নিরিখ, অপরাজিতা দেবী কিন্তু সেটাকে ভেঙে দিলেন, ভেঙে দিয়ে একদম নিজের মতন করে তিনি কবিতা লিখলেন। কেমন, এবং আমার মনে হয় মেয়েদের মানে অন্দরমহলের মেয়েদের এরকম বিহ্বল চাওয়া পাওয়ার কথা এরকম স্পষ্টভাবে তুলে ধরার মতন সাহস বোধহয় সেই সময় অপরাজিতা দেবী দেখালেন, এবং তার ফলে এটা
মানে তার পক্ষে এটা সম্ভব হয়েছিল যে নিশীথ কলহ, বাদল বিলাস, আধারে আলো, এই কবিতাগুলো এইরকম। মানে আরেকটা কবিতা একটু পড়ি, বেহায়ার মতন ছিছি জড়িও না আর, ছেড়ে দাও, রাত হলো নেমে যাই সরো, অবাক কি বলে চুমু চাও, এর পরেও লজ্জা নেই মোটে, সুরসুরি লাগে বড়, ছাড়ো পরি পায়ে, কাতুকুতু দিও না গো, দোহাই তোমায়, বেজায় জুলুম বাবু, এই নাও হলো যাও, ভারী দুষ্টু, ঘরে যাই চলো। এ হলো আধারে আলোর এক একটা সময়ের কথা। এবং আমার যেটা মনে হয় যে জীবনের খুব স্বাভাবিক ছন্দে যৌনতা অকৃত্রিম এবং অপরিহার্য, অথচ চিরকালীন সাহিত্যে সেটা আত্মপ্রকাশে বিমুখ থেকেছে অথবা দ্বিধান্বিত থেকেছে। মহিলা কবির কবিতায় যৌনতার এরকম রোম্যান্টিক আত্মপ্রকাশে ন্যাচারালি পুরুষ শাসিত সাহিত্য সমাজ একেবারে গেল রক করে উঠলো। এবং শরৎচন্দ্র পর্যন্ত চারিদিকে হই হই, শরৎচন্দ্র পর্যন্ত রাধারানী দেবীকে লিখলেন, যেহেতু রাধারানী দেবী, অপরাজিতা দেবী রাধারানী দেবীর বান্ধবী, এইভাবেই সাহিত্য মহলে পরিচিত ছিল। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পর্যন্ত রাধারানী দেবীর কাছে অপরাজিতার কবিতাকে অশ্লীল বলে অনুযোগ করলেন। এবং তাতে অত্যন্ত দুঃখিত হয়ে অপরাজিতা দেবী রবীন্দ্রনাথকে লিখলেন, চিঠি লিখলেন যে তিনি ভীষণভাবে কষ্ট পেয়েছেন এই ব্যাপারটাতে। রবীন্দ্রনাথ উত্তরে জানালেন, যারা তোমার কবিতাকে অশ্লীলতার অপবাদ দিয়েছে তাদের কথায় কান দিও না, তাদের মন অসুচি, লেখবার যে সহজ শক্তি তোমার আছে তা নিয়ে তুমি গৌরব করতে পারো। এবং এরপরেই তিনি আবার দুর্দমনীয় শক্তির ঔদ্ধত্যে সমালোচনায় নামলেন কিসে? বিপরীত লিঙ্গে, পুরুষে। পুরুষ জাতের স্বভাব দিয়ে তিনি এবার মুখর হলেন। অকপটে তিনি বললেন, পুরুষ জাতের স্বভাব জানিস? হঠাৎ প্রেমোচ্ছ্বাসে দুকুল ভাঙা জোয়ার তুলে ব্যাকুল বেগে আসে, তারপরেতেই ভাটার টানে শুকিয়ে ওঠে বুক, রাতের মেলা সকালবেলা খুলতে সবুজ সুখ, সেই কদিন প্রেমটা ওরা নেহাত চলে মেনে, যতদিনে সই গাঁট ছড়ানা শেষ দাঁড়ি দেয় টেনে। অর্থাৎ বিয়ে হচ্ছে সেই জায়গা যে জায়গাতে মানে দ্য এন্ড, প্রেম দ্য এন্ড হয়ে গেছে। এবং সেটাকে তিনি বলছেন পারিজাতের নন্দনে বাবলা কাটা হলো বিয়ে। ওই সময় দাঁড়িয়ে বিয়ে সমালোচনাটা এরকম ভাবে করা যে পারিজাতের বাগানে বাবলা কাটা হলো বিয়ে, দ্যাটস দ্য এন্ড। এবং একজন মেয়েকে বিয়ে করে পুরুষ নিয়ে এলেও তার উপরে তার আধিপত্যটা কায়েম হলো, ব্যাস, তারপরে আর কিছু করার নেই। কেমন এইরকম তিনি বলছেন, সত্যি যা বলবই হলেই বা স্বামী, গো বেচারা সেজে থাকে যেন ভালো কত, ধরিবাজ লোক কেউ নেই ওর মতো, থাকবো না কাছে তার সয়ে অপমান, চলে যাব যে দিকেতে যেতে চায় প্রাণ। দাম্পত্যের এই টুকরো টুকরো ছবিগুলোর মধ্যে দিয়ে এই মান অপমান, ভালো থাকা না থাকা, এগুলো মেয়েদের সক্রিয় অনুভবে একেবারে টাটকা তার কবিতার মধ্যে। কত সাধারণ কথা, হ্যাঁ, কিন্তু সেই সাধারণ তুচ্ছ কথাগুলো যে কিভাবে কবিতার বিষয়বস্তু হয়ে উঠতে পারে, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে রাধারানী দেবীর অনুভব, তার রসবোধ এবং লেখনী। এই ত্রয়স্পর্শে কবিতাটা কিন্তু, তার কবিতাগুলো হয়ে উঠেছে মেয়ে জীবনের যাপন কথা। দাসীবাদী নই কারু, অথবা মরণ হলেই বাঁচি, মেটে সব স্বাদ, এইরকম রোজকার যে আটপৌরে জীবন যাপনের যে মেয়েলি কথোপকথনগুলো, কথাবার্তাগুলো, সেগুলো কিন্তু এগুলো যেমন উঠে এসেছে, তার পাশাপাশি তার কবিতা কিন্তু ধারালো হয়ে উঠেছে ঘোমটা কষা নারীর বেয়ারাপনায়। দম্পতির দ্বন্দ্ব কবিতায় স্বামীর বয়ানে তিনি স্ত্রীকে সমালোচনা করছেন। স্বামীরা কি বলছে, স্ত্রী লেখিকা কবিতা লিখেছে। এখানে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে তিনি একটা অদ্ভুত ব্যঙ্গাত্মক সুরে স্বর চড়িয়েছেন। হাজবেন্ড বলছে, বহর তাদের ছন্দে ছড়ানো অতি আধুনিক সুর, অর্থাৎ
কিনা নেইকো মিলের ল্যাঠা, শব্দ বসেছে যেখানে পেরেছে যেটা। ভুঁইফোর এই সুলেখিকা সুচরিতা রুনু না থুরি শ্রীমতী অপরাজিতা। কেমন? এবং এইরকম ভাবেই নিয়মতন্ত্রের শিকলি কেটে ওই খোলা আকাশে তিনি ডানা যখন ঝাপটাচ্ছেন, তখন কিন্তু সেটা কি কখনো পুরুষতন্ত্রের পক্ষে যেতে পারে? পারে না। মনের মতন কবিতাটিতে একটি মেয়ে সে হাজবেন্ড চয়েস করবে বলে তার যা ফিরিস্তি দিয়েছে, পরপর আমার এটা হতে হবে, ওটা হতে হবে, সেটা হতে হবে, অর্থাৎ একটা মেয়ে নির্বাচন করছে, সে স্বামী নির্বাচন করছে সমাজের বুকে দাঁড়িয়ে, এবং সে সেটা লিস্ট করছে। এই যে ক্রাইটেরিয়া এবং ফিরিস্তি সমাজের বুকে যে বুঝে দিলেন তিনি, সেটাও কিন্তু একটা অন্য বার্তা, উলট পুরাণ। এবং বলছে ফিউচারটাই ভেবে দেখা চাই বিয়ের ব্যাপারে আগে, খালি ভাবে ভুলে ঝাঁপানো অকুলে নভেলেই ভালো লাগে। কেমন? সুতরাং ফিউচারটা ভেবে দেখো, সেই ভেবে দেখাটা কিন্তু মেয়ের, পুরুষ মেয়ের ফিউচার, নারীর বা মহিলার ফিউচারটা ভাববে না, নারীর ফিউচারটা তাকেই ভেবে নিতে হবে, এবং সেই হিসেবে সে পাত্র পছন্দ করছে। আচ্ছা, এইটা একটা দিকে গেল। তার পাশাপাশি যেটা বললাম যে আটপৌরে জীবন কথা, তার পুরবাসিনী কাব্যগ্রন্থটা মানে কাব্য, এটা একটা আলেখ্য, এটা প্র্যাকটিক্যালি একটা সম্পর্কের আলেখ্য। সেখানে প্রিয় সচিব, প্রিয় সখী, গৃহিণী, ননদিনী, জেঠিমা, শালিকা, এমনকি বাড়িতে যারা কাজ করছে সেই গোয়ালা, ঠাকুর, চাকর, প্রত্যেকের বয়ানে সেখানে উঠে এসেছে তাদের দিনলিপি। সেখানে ছোট্ট একটা জায়গায় আমি দেখবো জেঠিমা একজন, যিনি নিঃসন্তান অথচ সর্বময় কর্ত্রী। তিনি বলছেন, অবামুন মেয়ে, 8:30 ছেলেদের চাই ভাত, চটপট করে চালাও একটু হাত, পোয়াতে কি খাবে, চিড়ে ভাজা আর হালুয়া, চা দে না খেতে, রুদমশাই এসেছেন, ও মা মধু গেল কোথা, ডাক, পা ধোবার গাড়ু গামছাটা দিয়ে যাক। জেঠিমা জেঠিমা ডাকছে ছেলেরা, এলো বুঝি ওরা খেতে, ওরা বুঝি ঠাই করবে না দালানেতে, গাঙ্গুলি বাড়ির ছেলেটা ভুগছে, কাল থেকে যায়, কেউ একবার খবরটা নিয়ে আয়, গোটা 20 টাকা হাওলাত চাষ, কিনবি আবার গাই, ও মাসে আসিস, এ মাসও তো হাতে নাই, নিজের পেটেতে হয়নি কো কিছু, তাইতেই জ্বালা এই, সারাদিনে রাতে একটু সময় নেই, জেঠিমা হয়েই মা হওয়ার স্বাদ মিটে গেছে 16 আনা, পুত্তুর শোকও বাকি নেই দিদি জানা। কেমন? কি মানে অপূর্ব, অসাধারণ এই জায়গাটা, যে জেঠিমা সন্তানহীন কিনা সেই ছোট্ট একটু ব্যথিত হৃদয়ের বিষণ্ণতার প্রলেপও আছে। এবং গোটা পুরবাসিনী কাব্যগ্রন্থটা যেন যৌথ পরিবারের একটা পারিবারিক অ্যালবাম তুলে তুলে আমরা যেমন মুখগুলোর সাথে পরিচিত হই, সংসারের মুখগুলোর সাথে, ঠিক তেমনি এইটাতেও আমরা দেখতে পাই। এবং এই দৈনন্দিন রোজ নামটাই কিন্তু অপরাজিতা দেবীর কবিতার বিষয়বস্তু হয়ে উঠেছে। এবং এখানে ওই অন্দরমহলে চিকের আড়ালে থাকা যে মেয়েরা রয়েছে, তারাও কিন্তু কবিতার বিষয় হয়ে উঠছে। আর বিচিত্র রূপিণী কবিতার বইটা উৎসর্গপত্র অপরাজিতা দেবী রবীন্দ্রনাথকে লিখলেন, বর্তমান জগতে মানে রবীন্দ্রনাথের উদ্দেশ্যে লিখলেন, তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো, ঘোমটা খসা নারী, তুমি জানবে না তার ঠিকানা, ওকো বাসি বলা। ঘোমটা খসা নারী, এই যে ঘোমটা খসা বিদ্রোহিনী, তার পাশাপাশি আবার তিনি লিখছেন বৈষ্ণব রসশাস্ত্রের অনুগামিনী হয়ে তিনি বিচিত্র রূপিণী কবিতাতে পূর্বরাগ, অভিসার, বাসক সচ্চা শুয়ে তিনি উৎকণ্ঠিতা। কি অপূর্ব সেই লেখা! মানে পূর্বরাগের কবিতায় প্রথম দর্শনেই অমিয় বাবুর প্রতি রূপমুগ্ধা হয়ে গেছেন নায়িকা অমিয় বাবু পাত্র, রূপমুগ্ধা হয়ে গেছেন। এবং সেখানে লিখছেন, কি যে অনুভূতি, সে যে খুশিতেও লজ্জায়, অদ্ভুত শিহরণ দেহে মনে মজ্জায়, আমার ভাবনা বনে যেন কার স্পর্শে, দেহ মন চঞ্চল অজানা কি হর্ষে। একেবারে পূর্বরাগ আমরা যারা পড়েছি, সেই রতির্যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদি যা, ওইগুলো মনে পড়ে যায়। এবং পূর্বরাগের যে দেহের বিভিন্ন 10টা দশা, সেই 10টা দশার কথা মনে আসে। অথচ এটা হচ্ছে অমিয় বাবুর প্রতি নায়িকার প্রথম পূর্বরাগ। অভিসার কি?
দূরে উঁচু পাড়ে জেলেদের ভাঙা কুড়ে ঘর আছে, সেই যেখানে খালি সেইখানে আমি থাকবো তোমার আশার আশায় আজকে আসা, ভুলো না আসতে। এবং সেখানে যে অভিসারিকার উৎকুণ্ঠিত হৃদয়ের শঙ্কা, ভালো লাগা, বিহ্বলতা প্রবৃত্তির প্রতিটা আবর্তনের ওঠা পড়া অত্যন্ত অত্যন্ত স্পষ্ট তার এই পুরবাসিনী কবিতাতে। আচ্ছা, আর শেষ আমি আর দীর্ঘায়িত করব না, শেষ আমি আসি যে রাধারানী দেবীর চোখে অপরাজিতা কি ছিল। আমি কবির কাছে সত্যিই বলেছি, আমি আজও বলবো, অপরাজিতা দেবী ও রাধারানী দেবী বিভিন্ন সত্তা। অপরাজিতা রাধারানী দেবীর ঘনিষ্ঠ বান্ধবী মাত্র, দেহ এক হলেও এরা দুজন পৃথক। তার বয়ানেই উঠে এসেছে রাধারানীর কবিতা আর অপরাজিতার পদ্য বিপরীত স্বভাবের। অপরাজিতা দেবীর কবিতা রাধারানী দেবীর একটা দুঃসাহসিক এক্সপেরিমেন্ট। 12 বছর ধরে তিনি এই এক্সপেরিমেন্টটা করেছেন এবং রাধারানী দেবীর এই যে ঔদ্ধত্যপূর্ণ কাজটা অবশ্যই পুরুষতন্ত্রের কাছে মোটেও ভালো লাগেনি এবং দুঃসাহসিক বলে মনে হয়েছে। হ্যাঁ, এবং এই রবীন্দ্রনাথ একটা সময় তাকে লিখলেন, মেয়েদের সংসারের উপরিতলে যে আলোর ঝলক চমক খেলে, যেসব ছায়ার আভাস ভেসে চলে যায় তারই ধ্বনি ও ছবি আশ্চর্য সহজ নৈপুণ্যে তোমার রচনার মধ্যে লীলায়িত হয়েছে। আমাদের সাহিত্যে এই রঙ্গিমা ও ভঙ্গিমা অপূর্ব। তোমার ভাষার সঙ্গে তোমার লেখনীর পরিহাস কুশল সখিত্ব দেখে বিস্ময় লাগে। প্রমথ চৌধুরী, যার সাথে সেই উষ্ণ সন্ধ্যাতে অপরাজিতা দেবী জন্মালেন, তিনি লিখলেন, এ রচনা আর জারি হোক পুরুষের হতে পারে না, এ লেখা নিঃসন্দেহে মেয়েদের, আর সাধারণ বাঙালি ঘরেরই মেয়ের লেখা। বাঙালি মেয়ের এমন নিঃসংকোচ বলিষ্ঠ অথচ অনাড়ম্বর সহজ আত্মপ্রকাশ, এটা খুব তারিফের বলতে হবে। এবং শেষ করি এটা বলে, মানে শেষ না, এই প্রসঙ্গটা শেষ করি যে রবীন্দ্রনাথ এটাকে বললেন সোসাইটি ভার্সেস অপরাজিতা দেবীর কবিতাগুলোকে তিনি বললেন। অপরাজিতা রচনাবলীর ভূমিকাংশে অশোক মিত্র লিখলেন, অপরাজিতা দেবী আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মেয়েরা শুধু কবিতা লিখতেই পারেন না, তারা একান্ত নিজেদের ভাষায় লিখতে পারেন। নিজেদের বাছাই করা বিষয় নিয়ে, নিজেদের চিন্তা মিটিয়ে, নিজেদের আলাদা দেখার চোখ দিয়ে স্পষ্ট ঋজু কবিতা মেয়েলিমায় সমাচ্ছন্ন সেই কবিতা, অথচ তাতে কোনো ন্যাকামি নেই, ভনিতা নেই, দেখানোপনা নেই। আমি পুনরুক্তি করব, বাংলা কাব্যক্ষেত্রে অভাবনীয় বিপ্লব। অশোক সেনের এই উক্তির পরে সত্যি বোধহয় অপরাজিতা দেবীর কবিতা নিয়ে আর কিছু বলার থাকে না, কিন্তু এখানে আমি শেষ করব না, আরেকটু বলার আছে। এই যে অপরাজিতা দেবী একবার কবিকে বললেন, আমি আজও বলবো অপরাজিতা দেবী ও রাধারানী দেবী বিভিন্ন সত্তা। অবধারিত ভাবে অপরাজিতা দেবীর, এইবার আমি তাকে বলবো রাধারানী দেবী। রাধারানী দেবীর প্রবন্ধ এবং ছোট গল্প পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে অপরাজিতা দেবী মেয়েদের সাহিত্যের প্রাঙ্গণে একেবারে উন্মুক্ত তরবারি হাতে নিয়ে অবতীর্ণ হলেন, প্রবন্ধের ক্ষেত্রেই কিন্তু তাকে আমরা অন্য রকম দেখলাম। বিশেষত আমি প্রথমে একটু বলি যে সতী সম্পর্কে তার ধারণাটা কি। সতীত্ব এটা একেবারেই পুরুষতন্ত্রের নির্মিত কতগুলো শব্দ। হ্যাঁ, এই বয়ানেই মেয়ে যাপন ধীরে ধীরে আজ এই জায়গায় উঠে এসেছে। উনি বলছেন যে মানব ধর্মের স্বভাব সৎ এবং সুন্দরের প্রতি আকৃষ্ট হওয়া। কোনো পুরুষ যদি সুন্দর মহিলা দেখে আকৃষ্ট হতে পারে নারীর প্রতি, তাহলে নারীও যখন পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে সেটা কিন্তু দূষণীয় নয়, খুব খুব ভালো কথা এটা। কিন্তু তার সাথে উনি বলছেন
কিন্তু নারী যদি ভ্রান্ত ধারণার বশবর্তী, নারী যদি সমাজের চোখে নিজের সতীত্ব অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেন, এইটা কি বলছেন উনি, যে কিন্তু একই কারণে নারী পুরুষের প্রতি নত হয়ে পড়লে চারিদিকে কোলাহল ওঠে। উনি এর করলেন, বিরুদ্ধাচরণ করলেন, এটা হওয়া উচিত নয়। উনি প্রশ্ন করলেন, তাতে কি একজন নারী যদি পুরুষের প্রতি আকৃষ্ট হয়, সুন্দর পুরুষের প্রতি, তাহলে কি তার সতীত্বের হানি ঘটবে? এবং তিনি এও বললেন, এমন কোন নারী আছেন যার মন সুন্দর স্বভাব বা সুন্দর পুরুষ বা সুন্দরের প্রতি আকৃষ্ট না হয়? এবং এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কেউ যদি আত্মপ্রবঞ্চনা করে ও পুরুষের চোখে, সমাজের চোখে নিজের সতীত্বকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেন, তাহলে সেটা ভীষণভাবে একটা কি বলবো, এটা হিপোক্রেসি, এটা করা উচিত নয়। অথচ এই একই প্রবন্ধে তিনি লিখছেন, সতীত্বের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, সতীত্ব কি? সত্যের প্রতি বা একের প্রতি অটুট নিষ্ঠার নাম হচ্ছে সতীত্ব। সত্যের প্রতি, একের প্রতি অটুট নিষ্ঠার নাম সতীত্ব। সুতরাং আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এক বস্তুটা কি? এক মানে কি? রাধারানী দেবী বলছেন, এক বা সত্য হচ্ছে অখণ্ড, এবং এই অখণ্ডটা কি? অখণ্ড, অব্যয়, অনাদি ব্রহ্ম। বোঝা গেল? অখণ্ড, অব্যয়, অনাদি ব্রহ্ম। সুতরাং সেই ঈশ্বরকে যিনি ঈশ্বরের প্রতি যিনি নিষ্ঠাবতী, তিনি হচ্ছেন সতী। গার্হস্থ জীবনে তা সম্ভব নয়। এখন গার্হস্থ জীবনে থেকে আমি যদি পরম ব্রহ্মের প্রতি একনিষ্ঠ হয়ে থাকি, তাহলে তো গার্হস্থ ধর্ম চলে না। সেক্ষেত্রে স্বামীকে পরম ব্রহ্মের প্রতীক রূপে ভাবলে সতীত্ব রক্ষার আর প্রয়োজন থাকে না, তাহলে স্বামী পরম ব্রহ্ম হয়ে যাচ্ছে। রাধারানী দেবী বলছেন, মহত্ব ও সদ্গুণের যদি পুজো করা যায়, তাহলে স্বামীর নিকট স্ত্রী কখনোই পাপিয়সী হন না। কিন্তু সতীত্বের হানি কখন ঘটে, সে কথাও তিনি বললেন। সতীত্বের হানি কখন ঘটে? রূপ, গুণ, মহত্ব দর্শনে যখন নারী অভিভূত হয়ে পড়ে। অভিভূত, তাহলে এটা কে বলে দেবে যে কতটা গেলে আমি অভিভূত হব আর কতটা গেলে আমি অভিভূত হব না? সৌন্দর্য, সৎ সুন্দরের প্রতি আমি কতটা যাব, কতটা গেলে আমার লিমিটেশনস, এবং কতটা গেলে আমি অভিভূত হয়ে গেলাম যখন আমার সতীত্বের হানি ঘটছে। এবং এই অভিভূত শব্দটা তৈরি হচ্ছে আসক্তি থেকে। আসক্তি থেকে অভিভূত, এবং আসক্তি কি করছে? সতীত্বের হানি ঘটাচ্ছে। এবং এও বলছেন তিনি, এই যে আসক্তি, তার থেকে নারীকে রক্ষা করতে পারে, রক্ষা হওয়ার দুটো উপায় আছে। নারীকে অসতী থেকে বাঁচানোর দুটো উপায়। এক হচ্ছে তার বিবেক, তখন আমি ভাবছি যে আমি যেটা করছি সেটা ঠিক করছি না, কতটা আমি তার প্রতি অনুরক্তি দেখাবো আর দেখাবো না। আর দুই হচ্ছে সুগভীর স্বামী প্রেম। ঠিক আছে, সুগভীর স্বামী প্রেম, এই স্বামী প্রেম জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ এক জায়গায় স্বামী প্রেম, সুগভীর স্বামী প্রেম কি না, উভয়ের যথার্থ হৃদয়ে যেখানে রূপ, গুণ, প্রেমে আকৃষ্ট হয়ে স্বামী এবং স্ত্রী পরস্পরের প্রতি নিদারুণ ভাবে আকৃষ্ট হয়ে রয়েছে, সেখানে আর কেউ ঢুকতেই পারছে না, প্রায় রূপমুগ্ধ হয়ে রয়েছে পরস্পরের। আর তা নইলে কি না, দোষ গুণ বিচারবিহীন সতোৎসারিত প্রেম, স্বামী যেখানে ব্রহ্মের প্রতীক, সেখানে স্বামী সুন্দর হলো বা অসুন্দর হলো বা ভালো হলো কি খারাপ হলো, সেগুলো কোনো রকম কোনো ইয়ের মধ্যে, গ্রাহ্যের মধ্যে আসবে না। কেমন? এবং এই যে মনোবৃত্তি বা আকুতি বা মনোধর্ম, যেই কথাগুলো মানে উনি নিজেই বলছেন, এই শব্দগুলোর উপরে আমি স্ট্রেস দিয়েছি, তার মানে এই নয় যে প্রবৃত্তির স্রোতে গা ভাসান দেওয়া। প্রবৃত্তি মানে কোথাও তিনি রেস্ট্রিকশন করে দিচ্ছেন যে সুন্দরের প্রতি বা সুন্দর পুরুষের প্রতি তুমি অবশ্যই মুগ্ধ হবে, কিন্তু তারও একটা লিমিটেশনস আছে, তুমি সবটুকু দিয়ে তুমি তার প্রতি মুগ্ধ হতে পারো না। এবং সেখানে অবধারিতভাবে প্রবৃত্তি চলে আসছে। প্রবৃত্তি মানে কি?
প্রবৃত্তি মানে সেখানে কি তিনি শরীরের সুচিতার কথা বলছেন? শরীর চলে আসছে অবধারিত প্রবৃত্তি, ওই এক্সপ্লানেশনে যদি যাই। পাশাপাশি এও বলছে যে আকতি বা মনোধর্মের সম্পূর্ণ বিরুদ্ধে গিয়ে মনের স্বাভাবিক গতি বা ক্রিয়ার কণ্ঠরোধ করা অনুচিত। আমার মন যেটা চাইছে আমি সেটাই করব, কিন্তু তার বিরুদ্ধে গিয়ে আমি যদি আমার ক্রিয়ার কণ্ঠরোধ করি সেটাও অনুচিত। তাহলে কন্ট্রাডিকশনটা তো ভেতরেই রয়েছে, বৈপরীত্যটা তো তার মধ্যেই রয়েছে। সতী বা সতীত্ব এই শব্দটা যে কনসেপ্টটা পুরুষতন্ত্রের তৈরি, সেটা বজায় রাখার দায় হচ্ছে নারী, কেমন, এবং সেটা রাধারানী দেবীও বলছেন, কিন্তু কোথাও একটু ছাড় দিচ্ছে, একটু কোথাও মনে হচ্ছে ছাড় দিচ্ছে, এই একটা জায়গায় আমার মনে হয়েছে। দ্বিতীয়ত, তার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে একেবারে অন্যরকম। ভালোবাসার পাত্রকে নিজস্ব করে ভোগ করার একান্ত ইচ্ছা, আত্মসুখ, লালসা ভিন্ন অন্য কিছু নয়। তাহলে ভালোবাসার থেকে ডিটাচ করে নিচ্ছেন কাকে? ভোগকে। অর্থাৎ প্রেম, ভালোবাসা এই শব্দগুলো ওনার কাছে কোথাও জীবনের থেকে অনেক উপরে, জীবনের থেকে অনেক উপরে, জীবনের সংলগ্ন হচ্ছেন না। অথচ কবিতাগুলো দেখুন, কবিতাগুলোতে কি জীবন সংলগ্ন সেই অভিব্যক্তি, সেখানে আদর করা আসছে, চুমু আসছে, মানে একেবারে গোপন যে স্বামী স্ত্রীর ক্রিয়াগুলো সেগুলো আসছে। অথচ উনি যখন প্রবন্ধে যাচ্ছেন তখন প্রেম, ভালোবাসা এগুলোর থেকে প্রবৃত্তি, ভোগ, এইটাকে একেবারে তিনি আলাদা করে দিচ্ছেন। ভোগ শব্দ, এবং এই ভোগ শব্দটার সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে শরীর। অর্থাৎ শরীর নিয়ে আমার কোথাও মনে হয়েছে প্রবন্ধগুলোতে রাধারানী দেবীর কোথাও একটা ছুতমার রয়েছে। নারীর ভালোবাসায় শরীর থাকতে নেই, এবং আত্মত্যাগ নারী জীবনের একমাত্র প্রধান অবলম্বন এবং সার্থকতা, স্যাক্রিফাইস। নারী সারা জীবন ধরে আত্মত্যাগ করবেন এবং স্যাক্রিফাইস করবেন। তাই নারী যত স্বার্থত্যাগ ও আত্মত্যাগ করতে পারবে ততই তার ইন্টেন্সিটি অফ লাভ, অর্থাৎ ভালোবাসার প্রগাঢ়তা আরো বাড়বে, যেটা পুরুষ পারে না, সেটা একমাত্র নারীই পারে। নারী তার ভালোবাসার ফর্মটাই হচ্ছে আত্মত্যাগ। তাই উনি বলছেন লাভ ইজ ওম্যানস হোল এক্সিস্টেন্স। মেয়েদের জীবনটাই হচ্ছে ভালোবাসা, এবং যে ভালোবাসার পরিপূর্ণতা পাচ্ছে তার আত্মত্যাগ এবং স্বার্থত্যাগের মধ্যে দিয়ে। এবং মানে আমার যেটা মনে হয় যে ঊনবিংশ শতকেও পিতৃতান্ত্রিকতা শৃঙ্খলে আবদ্ধ নারীর অবস্থানগত যে ধারণা, সেই জায়গাটার পুনরাবৃত্তি কিন্তু তার ইয়ের মধ্যে রয়েছে, প্রবন্ধগুলোর মধ্যে, যে ত্যাগে নারীর অধিকার আর ভোগে পুরুষের অধিকার। এমনকি মাতৃত্ব নিয়েও তার কথাবার্তাগুলো যদি আমি খুব সংক্ষেপে একটু দু একটা জায়গায় যদি আমি একটু বলি, তাহলে হয়তো আসলে ওনার ইয়ে নিয়ে, প্রবন্ধ নিয়ে এত সহজে তো এত তাড়াতাড়ি কিছু বলা সম্ভব নয়। তবুও যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি বলতে। এই যে নারী জীবনের পূর্ণতম বিকাশ, পরিণতি ও সার্থকতা হচ্ছে মাতৃত্বের, এবং কেবলমাত্র সন্তান সৃষ্টির জন্য নয়। আমি সন্তানকে গর্ভে ধারণ করে পৃথিবীতে নিয়ে এলাম, শুধু তাই নয়, আত্মত্যাগ বা সত্য ভালোবাসার জন্য। এই হচ্ছে মাতৃত্বের ডেফিনেশন, আত্মত্যাগ এবং সত্য ভালোবাসার জন্য। আত্মত্যাগই নারী জীবনের মূল মন্ত্র। তো এইরকম ভাবে প্রচুর কন্ট্রাডিকশন বা বিভিন্ন সময়, এবং কিছু কিছু জায়গায় উনি লিখেছেন যে আমি হয়তো যেটা বলতে চাইছি সেটা হয়তো সঠিকভাবে আমি বলে উঠতে পারছি না, এবং ওনার নিজেরও মনে হয়েছে যে উনি যেটা বলছেন সেটা সঠিকভাবে উনি যেটা বলতে চাইছেন সেটা হয়তো বলছেন যে হয়তো অনেক স্থলে যাহা বলিতে ইচ্ছা করিয়াছি, বলিবার দোষে তাহা সুপরিস্ফুট হয় নাই, এটাও বলছেন।
এবং আমার ধারণা যে উনি নিজেও ওয়াকিবহাল ছিলেন যে তার ভেতরেও কোথাও একটা এরকম ধরনের লড়াই বা এরকম ধরনের একটা দ্বন্দ্ব চলছে, দুটো মন, মানে কবিতা এবং কিছু প্রবন্ধ পড়ে আমার মনে হয়েছে যে ডুয়াল পার্সোনালিটি একটা ওনার মধ্যে, দ্বৈত সত্তার অবস্থান ছিল, এবং যে দুটো দ্বৈত সত্তা পরস্পর বিরোধী, কিছু পরিমাণে পরস্পর বিরোধী। ব্যাস, এই অবধি আমার বক্তব্য। অনেক অনেক ধন্যবাদ সুমিতা দি, তুমি খুব সুন্দরভাবে এই যে একটা কন্ট্রাডিকশন, এই যে একটা বৈপরীত্য বা পরস্পর বিরোধী একটা মনোভাব আমরা রাধারানী দেবীর মধ্যে পাচ্ছি, এবং এই অপরাজিতা দেবী এবং রাধারানী দেবীর মধ্যে যে একটা টানাপোড়েন চলছে, সেটা তুমি দেখিয়েছো, তো অপূর্ব। তো এরপরে সবাইকে বলছি যে আপনারা মাইক অন করে সরাসরি আজকের বক্তাদের প্রশ্ন করুন। আমরা নিজেরা তো কিছু বলবো, মানে আমারও কিছু প্রশ্ন আছে, কিন্তু আগে আমি অন্যদের বলছি। ভাস্বতী দিদি, তুমি কিছু বলবে এখন? না, ঠিক আছে, আমি কিছু নেই, মানে দুজনের বক্তব্যই শুনলাম পুরোটা, যদিও এতটাই মনোগ্রাহী যে আমি একটা অন্য কাজ ছিল ভেবেছিলাম তো একটু পরের দিকে বেরিয়ে যেতে হবে হয়তো, কিন্তু না শুনে পারলাম না, সত্যি কথাই। অসাধারণ বক্তব্য দুজনেরই। মন্দিরা যে কামিনী রায়ের যে দিক, মানে যে লেখার দিকগুলো তুলে ধরলো, সত্যি কামিনী রায় অতটা, আমরা স্কুল পাঠ্য কামিনী রায়ের কবিতা সেটাই জানি, কিন্তু তার বাইরেও যে ওনার এরকম একটা খুব স্ট্রং একটা মানে নারীবাদী লেখার, বিশেষ করে মাতৃত্ব নিয়ে যে উনি ওনার এই যে যেটা কেউ সনেট বলছে, যে ঠাকুমার চিঠি নাতনির, অসাধারণ লেগেছে। মানে এটা নিয়ে প্রশ্ন আমার খুব বেশি কিছু নেই, কারণ যেহেতু আমি অত বেশি, আমার ইন্টারেস্টের বিষয়টা একটু আলাদা। আর আপনার সুমিতা দি, আপনার বলাটাও আমার অসম্ভব ভালো লেগেছে। মানে আপনি যেরকম সহজ সরল ভঙ্গিতে আপনি পুরো বিষয়টাকে উপস্থাপনা করলেন, মানে আপনার যে ভাষার ওপর মুন্সিয়ানা আছে এটা তো আমরা আগেই বুঝেছিলাম, তো সেটাও আজকে আপনি আরো প্রমাণ করলেন। তো দুজনের আমার এই মুহূর্তে প্রশ্ন এক্ষুনি মাথায় কিছু আসছে না, পরে যদি আসে তো বলবো। আপাতত আমি বাকিরা কে কি প্রশ্ন করে সেটা একটু শুনতে চাই। হ্যাঁ অপর্ণা, আমি বলি যে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, তোকে বলেছিলাম, চৈতালি, কবি চৈতালি চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। হ্যাঁ, চৈতালি দি, আপনি কিছু বলবেন? আমরা খুব খুশি হয়েছি আজকে আপনি আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে সামিল হয়েছেন। আপনি যদি কিছু বলেন, আমরা সত্যি আমাদের শুনতে খুব ভালো লাগবে। নমস্কার, আসলে শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসলে যেটা হয়, আমি আরো বেশি করে এই মানে আপনাদের অনুষ্ঠানটা থাকতে চাইলাম, তার কারণ নারী জীবন সবসময় আমার লেখায় ঘুরে ফিরে এসেছে, এবং অনেক সময় প্রশ্ন ওঠে যে কেন আমি সবসময় নারী নিয়ে বলি কেন। তার কারণ আমি নিজে একটি মেয়ে, এবং সেই জন্য আমার কাছে ফিমেল গেজ একটা অন্যরকম, মেল গেজের সঙ্গে সেটা কখনো মেলে না। আমি আমার কবিতায় যদি একটা রান্নাঘরের কথা বলি, কিংবা শোবার ঘরের কথা বলি, কিংবা পুরো সংসারের কথাই বলি, সেটা কিন্তু আমার নারীর দৃষ্টিতে, এবং সেখানে একটা পাঁচফোড়ন এবং একটা বালিশ সবই তার নিজস্ব কতগুলো অনুষঙ্গ নিয়ে আসে, যেটা একান্তভাবে নারীর। এটাই হচ্ছে ব্যাপার। তবে আমি কামিনী রায়কে নিয়ে বলা পুরোটা শুনতে পারিনি, আমি বোধহয় শেষ দিকে এসেছি, সেজন্য আমি ক্ষমা চাইছি, আমি কিছু বলতে পারবো না, বলাটা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু সুমিতার বলাটা যেটা শুনলাম, সেটা শুনে আমার সবসময় এটা মনে হয়েছে, এখনো তো আমরা যৌনতা নিয়ে মেয়েরা কিছু লিখতে গেলে সাংঘাতিক মানে কথাবার্তা শুরু হয়, সেগুলোকে পার হয়ে, সেগুলোকে ওভারকাম করে আমরা লিখি বটে, কিন্তু সেই লেখার মানে অনেকটাই কঙ্কাল পড়ে থাকে, ঠিক মানে শ্বাস, রক্ত এসব থাকে না যৌনতার। যৌনতা বলি কেন, সবকিছুতেই তাই। এখনো অটোবায়োগ্রাফি সেভাবে লেখা হয়ে উঠলো না মেয়েদের, এটাই খুব দুঃখের কথা আর কি।
কিন্তু রাধারানী দেবী, হ্যাঁ, এই যে দুজন অপরাজিতা আর রাধারানী, এর মধ্যে যে একটা কনফ্লিক্ট রয়েছে দুজনের, সেটা কিন্তু আসলে ওরই নিজস্ব মনের যে সত্তাটা, নিজস্ব মনের মধ্যে যে লড়াইটা। আমি কি এটা বললে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করবে? কিংবা আমি কি অনেক মহৎ, মানে গঙ্গা জলে চুবনো কথাবার্তা বলবো? মানে এই ধরনেরই একটা ব্যাপার তখনকার দিনে যেটা চলতো, যেটা আমি বোধহয় রাজসুন্দরী দেবীর আত্মকথা খুব উৎসাহ নিয়ে পড়তে গেছিলাম, কিন্তু সেখানে দেখলাম সবই শুভবোধের কথা। সেখানে নিজের ডিপ্রেশন, নিজের অপারেশন, এসব কথাগুলোকে খুব সযত্নে এড়িয়ে যাওয়া হয়েছে। মানে ওই আর কি, সেলফ একটা সেন্সরশিপ, সেটা সারাক্ষণ মেয়েদের লেখার মধ্যে থেকেছে থেকেছে এবং এখনো আছে, স্টিল নাও আমরাও লিখে থাকি। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ, মানে একটা প্রসঙ্গ থেকে অনেক প্রসঙ্গে চলে যায়, মানে মেয়েদের নিয়ে বলতে বসলে তার কথার শেষ নেই। কিন্তু এই মুহূর্তে আমি বলছি, সুমিতা যেগুলো বলেছে সেগুলো খুব সুন্দর কথা, খুব মনোগ্রাহী। সাধারণত আমার ভয় করে যে অনলাইন সেমিনার ধরনের যদি কিছু হয়, অনেক সময় কথার খেই হারিয়ে যায়, টানটা একটু ঢিলে হয়ে যায়, শিথিল হয়ে যায়। এখানে সেটা একদম হয়নি। এই অনুষ্ঠানটার আয়োজন করার জন্য, এবং আমি তো লাভ করলাম, প্রতিটি কিছু থেকেই আমার প্রাপ্তি হয়, আমি খুব খুশি। ধন্যবাদ চৈতালি দি। হ্যাঁ, চৈতালি সোমাইয়া দি, তুমি কিছু বলো। সোমাইয়া বলছি। চৈতালি দি চিনতে হ্যাঁ, পারছো সোমাইয়া, কি? হ্যাঁ, বলছি তুমি যে এই যে বললে মেয়েদের সমস্ত লেখাতে একটা সেলফ সেন্সরশিপ থাকে, লিখতো তো তুমি আমরা কি চাই যে আমাদের যারা আছেন অগ্রজ, যারা কবি এবং যারা লেখেন, তারা একটু এগিয়ে দিয়ে যান। তো তুমি লেখা দাও না, তুমি আগে লেখাটা শুরু করো না, তোমার আত্মজীবনী দিয়ে। সেই আবার সম্পাদকের কারসাজি না, না, যেটা তুই সম্পাদকের সবসময় করে থাকিস। তুমি তোমার লেখা দিয়ে শুরু করো না, রাবণ হ্যাঁ, কিন্তু উৎসাহী। না, Please. আমার কবিতাগুলোর মধ্যে তো টুকরো টুকরো ভাবে সেটা এসেই থাকে, কিন্তু হ্যাঁ, ওইভাবে ঢালাও একটা অটোবায়োগ্রাফি লিখবো, লেখার তো হ্যাঁ, সময় তাহলে হয়নি আমরা সাহস পাই, হয়তো বা। তোমাদের পথ ধরে এগোতে পারি যতটাই। আগে মানে এক্ষুনি বলছিলেন যখন, তখন আমি শুনছিলাম, আরো অনেক কাজ করতে গিয়ে দেখেছি যে সত্যি ওই সময় দাঁড়িয়ে কত বৈপ্লবিক আর কি খুব খুব মুশকিল পংক্তি এই সময়টা। লিখেছেন। হ্যাঁ, সেটাও তো করেছেন, ফলে তো তোমরা কিছুটা এগিয়েছো, আরেকটু এগিয়ে দাও আমাদেরকে আর কি। যাই হোক, আমি বোধহয় অন্য প্রসঙ্গে যাচ্ছি। অনেক ধন্যবাদ আয়োজকদের। তা তো আর আমি নিজেও খুব কি বলবো, সমৃদ্ধ হলাম আর কি। দুজন বক্তাকে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা জানালাম। ধন্যবাদ সোমাইয়া, তুমি যে জয়েন করেছো, থাকতে পেরেছো, তাতেই আমরা খুব না, খুশি হয়েছি। মনে থাকলেই থাকবো, চেষ্টা এর করি। মধ্যে তুমি ফ্রিজও খুলে দেখিয়ে দিয়েছো, তোমার ফ্রিজে কি আছে, তোমার ভিডিও অন ছিল। এ বাবা, তাই? না তো একই সঙ্গে তো আমরা ওই রথ দেখা, কলা বেচা সবই করি। হ্যাঁ, তুমি এই লেকচার শুনতে শুনতে তুমি একটু রান্না বান্নাও সামলেছো, রান্নাঘর সামলেছো। আরে বলবে তো যে সব সময় করে আমরা খুব এনজয় করছিলাম। বলবে তো, আমি একদম নিচ্ছি। সরি। হ্যাঁ, নিশ্চয়ই করুন। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, করুন। আমার একটা বক্তব্য আছে সামান্য, আর একটা প্রশ্ন আছে। এক হলো যে মন্দিরা বললেন যে সম্ভবত কামিনী রায় মেয়েদের উত্তরাধিকার সম্পর্কে প্রথম দাবি করেন। তো এই প্রসঙ্গে বলি যে 1822 সাল নাগাদ রামমোহন রায় একটা পুস্তিকা লিখেছিলেন। তিনি দাবি করেছিলেন যে আমাদের প্রাচীন শাস্ত্রকে লঙ্ঘন করে পরবর্তীকালে শাস্ত্রকাররা মেয়েদের ক্রমে ক্রমে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করেছেন এবং পুরুষতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। কাজেই বলতে গেলে রাজা রামমোহন রায় হয়তো প্রথম যিনি মেয়েদের সম্পত্তিতে উত্তরাধিকার সম্বন্ধে দাবি করেছিলেন। আমার বলা ছিল। আরেকটা হলো যে আমি একটু দেরিতে এসেছি, কাজেই প্রথম দিকটা মন্দিরা বলার প্রথম দিকটা আমি ছিলাম না। আমার একটা কৌতূহল হচ্ছে যে কামিনী রায় তার কোথায় ছিলেন অবলা বসু, এবং একেবারেই সমসাময়িক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। এরা সকলে নারী মুক্তির জন্য, নারীর অধিকারের জন্য, নারীর শিক্ষার জন্য
আজীবন চেষ্টা করে গেছেন। এর মধ্যে কি একটা কোনো পারস্পরিক সহযোগিতা কোনো সময় দেখা গেছে, মানে মিলিতভাবে কোনোভাবে কাজ করার কোনো রেকর্ড আছে কিনা, আমার একটা কৌতূহল। আচ্ছা, মন্দিরা হ্যাঁ তুমি কি উত্তর দেবে? হ্যাঁ ম্যাডাম, আমি বলছি। হ্যাঁ, অবলা বোসের সাথে কামিনীর একেবারে ছোটবেলা থেকেই বন্ধুত্ব, যেটা আমি প্রথম দিকে বলেছিলাম যে দুর্গামোহন দাস বরিশালে থাকাকালীন কামিনীর পিতা চণ্ডীচরণ সেনের সাথে দুর্গামোহন দাসের বন্ধুত্ব তৈরি হয় এবং সারা জীবন সেই বন্ধুত্ব ছিল। অবলা এবং কামিনী একদমই ছোট বয়স থেকেই তাদের বন্ধুত্ব, সেই বন্ধুত্ব সারা জীবনই ছিল। আর কাদম্বিনী গাঙ্গুলি সম্ভবত সামান্য সিনিয়র ছিলেন বেথুন স্কুলে, বা ওই দ্বারকানাথ গাঙ্গুলির স্কুলে আর কি। তো একসাথে কাজ করার একটা জায়গা আমি এই আমাদের এই প্ল্যাটফর্মে এই টকটা শুরু হওয়ার আগে আমি দময়ন্তী দাশগুপ্তর বইটা দেখছিলাম, যে সেখানে একটা জায়গায় আমি দেখলাম একটা উল্লেখ আছে। এই উল্লেখটা আমি মানে আমি নিজে খুব বেশি পড়াশোনা করতে পারিনি এই বিষয়টা নিয়ে, যে নারী শ্রমিকদের সিচুয়েশনটাকে খতিয়ে দেখার জন্যে কামিনী রায়ের নেতৃত্বে একটা টিম তৈরি হয়েছিল। সেই টিমে কাদম্বিনী গাঙ্গুলিও ছিলেন আর কি, এবং তারা বেরিয়েছিলেন। তো এইটা অনেকটাই তখন কাদম্বিনী গাঙ্গুলির জীবনের শেষ দিকেই প্রায়। তবে এ সম্বন্ধে আমি এইটুকুই রেফারেন্স পেয়েছি, আমি খুব বিশদে বিষয়টা এখনো পড়িনি। আর যদি তা হয়, কোথাও বোধহয় পড়েছিলাম যে মেয়েদের ভোটাধিকার নিয়ে অবলা বসু এবং কামিনী রায় দুজন কিছু দাবি এবং কাজ করেছিলেন। হ্যাঁ, আমি জানি না সেটা আগে বলেছেন কিনা, আমি এসেছি বললাম না, ওটা আসলে আমি সময়ের অভাবে ওটা একটু স্কিপই করে গেছি। আপনি ঠিক সঠিক জায়গাটাই ধরেছেন, যে মেয়েদের রাজনৈতিক অংশগ্রহণ এবং ভোটাধিকারের যে সংগ্রাম, সেখানে 1921 সালে যে বঙ্গীয় নারী সমাজের নেতৃত্বে বাংলায় মেয়েদের ভোটাধিকারের সংগ্রাম পরিচালিত হয়েছিল, সেই তো সেখানে কামিনী রায় ছিলেন এই সংগঠনের সভাপতি, সহ সভাপতি ছিলেন মৃণালিনী সেন এবং সম্পাদক ছিলেন কুমুদিনী বসু। তো সমসাময়িক মানে নিউজ পেপারে আর কি, যে সেখানে খুব ভূয়সী প্রশংসা করা আছে যে এই তিনজন নারী অসামান্য এনার্জি ডিসপ্লে করেছিলেন এই বিষয়ে, যে তারা সভা করে এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এখানে ইন্টারেস্টিং আরেকটা কথা বলবো, যে কামিনী রায় বেঙ্গলি পত্রিকা সম্পাদককে একটা চিঠি লিখেছিলেন ভোটাধিকারের বিষয়তে, যেখানে খুব মানে তার যে তীক্ষ্ণ নারীবাদী সত্তা, রাজনীতি সম্বন্ধেও তার যে গভীর চেতনার প্রকাশ পাওয়া যায়। যে সেই চিঠিতে তিনি লিখেছিলেন যে এই যে নির্বাচন সংক্রান্ত যে পরীক্ষা নিরীক্ষা চলছে, যেখানে নারীর ভোটাধিকার নেই, সেটাকে তো ডেমোক্রেসি বলা যায় না, সেটাকে বলা যায় মেলোক্রেসি। বানানটা তিনি ঠিক এভাবেই লিখছেন, MALE হাইফেন দিয়ে ও লিখছেন, আবার হাইফেন দিয়ে ক্রেসি লিখছেন। এবং অন্যান্য প্রদেশে ততদিনে মেয়েদের ভোটাধিকার দেওয়া হয়েছে। এবং সবশেষে তিনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করেছিলেন, যে যেহেতু নারীও করদাতা, তাই এই জাস্টিফিকেশনেই তার ভোটাধিকার পাওয়া উচিত। তো এখানে অবলা বসুর ভূমিকাটা না আমি পাইনি সেভাবে আর কি। আমি একটু বলবো। হ্যাঁ, মানে একটা অবজারভেশন জাস্ট, দুজনে সুমিতাদি এবং মন্দিরা অসাধারণ বক্তব্য। আমি সুমিতাদি যেটা বললেন রাধারানী দেবীর একটা ছক ভাঙা, যেটা আমরা ছক বলি, যেটা প্রচলিত জায়গা থেকে বেরিয়ে যাওয়া, সেটা শুনলাম। আমি একটু পিছিয়ে এসে কামিনী রায়ের একটা জায়গাতে, প্রবন্ধ নিয়ে কিছু না, আমি কবিতা নিয়ে বলছি। আমার যেটা মনে হয়েছে, আমার অবজারভেশন, কামিনী রায়ের কবিতাগুলি অসামান্য, কিন্তু কামিনী রায়ের কবিতা পড়তে পড়তে আমার কোথাও মনে হয়েছে যে একটা দ্বিধা, নিজেকে যেভাবে প্রকাশ করতে চাইছেন প্রকাশ করতে পাচ্ছেন না। যেমন হেমচন্দ্রকে তিনি গুরু মানছেন, হ্যাঁ, তার পিতার মতো বলছেন, হেমচন্দ্রকে গুরু মানছেন,
হেমচন্দ্রের যে একটা জ্বালাময় দিক ছিল, সেই হেমচন্দ্রের জ্বালাময় দিকটা আমরা কাদম্বিনীর কবিতাতে নাই পেতে পারি, কেউ কাউকে অনুসরণ করছেন না। আবার একই সাথে গিরীন্দ্রমোহিনী দাসী বা মানকুমারীর কবিতার মধ্যে এই বৈধব্য যন্ত্রণা বা মেয়েদের যে যন্ত্রণা বারবার ঘুরে ফিরে এসছে। কাদম্বিনী কোথাও গিয়ে আবার কামিনী রায় কোথাও গিয়ে কবিতার মধ্যে কিছুটা সারেন্ডার করে ফেলছেন, এটা আমার মনে হয়েছে। এবং যেটা আমি রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথ সমসাময়িক, রবীন্দ্রনাথকে নিয়ে তার কিছু অস্বস্তি কোথাও তৈরি হয়েছিল। তার যে চিঠিপত্র যোগেন্দ্রনাথ গুপ্তকে লিখছেন সেখানে আছে, যেমন ওই ভুবন মোহিনী মা, রবীন্দ্রনাথের লেখা, তার মা আমার মা, এই লেখাটা কামিনী রায় নিজের মনে হয়েছে তিনি খুব ভালো লিখেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথের কবিতাটা জনপ্রিয় হয়ে গেল। এই যে একটা পীড়া, ভেতর থেকে এই পীড়া, সেটা কোথাও তাকে একটা বারবার আহত করছে। এমনকি রবীন্দ্রনাথ প্রিয়নাথ সেনকে লিখছেন যে আলো ছায়াতে মহাশ্বেতা কবিতাটা আমার ভালো লেগেছে, কিন্তু লেখিকার ভাব কল্পনা এবং শিক্ষা আছে, কিন্তু তার লেখনীতে ইন্দ্রজাল নেই, তার ভাষায় সঙ্গীতের যথেষ্ট অভাব, এটা রবীন্দ্রনাথ বলছেন। এবং সেইভাবে আমি জানি না, কামিনীর লেখার মধ্যে কোথাও আমার নিজের মনে হচ্ছে কোথাও যেন কি একটা বলতে চেয়ে বলতে পারছেন না, সংযত হয়ে যাচ্ছেন। এই জায়গাটা থেকে আমি আসছি একেবারে তার ছোটবেলার কথাতে, যেখানে চণ্ডীচরণ সেন বিলাস ব্যাসনের যে কথাটা মন্দিরা বলল, যে বিলাস ব্যাসনে যাতে মগ্ন হয়ে না যায় সেই জন্য তিনি লেখাচ্ছেন, মাই লাইফ মিশন ইজ হায়ার দ্যান অফ মাই স্কুল কম্প্যানিয়ন্স, আমার জীবনের উদ্দেশ্য আমার সহপাঠিনীদের অপেক্ষা উচ্চতর। এটা চণ্ডীচরণ সেন তাকে লেখাতেন বারবার করে মনে রাখবার জন্যে। কামিনী তো আত্মজীবনী লেখেননি, লিখেছেন বাবার কথা, ভাইয়ের কথা, ছেলের কথা, মেয়ের কথা। সেখানেই আমরা কামিনীকে যেটুকু পাচ্ছি। সেইখানে একটা কথা আমাকে ভীষণ পীড়া দিয়েছিল, সেটা হচ্ছে কামিনী বলছেন যে আমি কোনো চিন্তা না করে বিনা বাক্য ব্যয়ে আদেশের মতো তার এই কথাটা বারবার লিখে গিয়েছিলাম, কিন্তু আমার বাল্য ও যৌবনের সকল সুখের কণ্টক হয়ে এই কথাটা আমাকে কেবলই যন্ত্রণা দিয়েছে সারা জীবন। দুঃস্বপ্নের মতো মাঝে মাঝেই আমাকে মুহূর্তের পীড়া দিয়ে যায়। এইটা কি কামিনীকে নিজের প্রকাশে কোথাও বাধা দিয়েছিল? এটা আমার একটা ভাবনা, যে এটা কেন এই পরিণত বয়সে এসে তার বাবার এই কথাটা তাকে পীড়া দিয়ে গেছিল। এবং এই কথাটাও তিনি লিখেছিলেন, বাবার সঙ্গে আমার সম্পর্ক গুরু শিষ্যের, কোনোদিনও কোলে বসাননি, কোনোদিনও একটি চুম্বনও দেননি, অন্য ভাই বোনেদের সঙ্গে বরং অনেক সহজ ছিলেন। এবং তৃতীয় কথা হচ্ছে, ডাক্তারি শিক্ষার জন্য যখন দুর্গামোহন দাস বললেন, কামিনী কিন্তু লিখলেন যে আমার একান্ত আগ্রহ সত্ত্বেও তিনি আমাকে মাদ্রাজে পাঠাতে সম্মত হলেন না, ডাক্তারি পড়াতে সম্মত হলেন না। এই যে একটা বড় হওয়া, এই যে একটা পিতার সর্বব্যাপী প্রভাব, এইটা কোনোভাবে কামিনীকে একটুখানি নিজেকে প্রকাশে কোথাও একটা নিজের অস্তিত্বকে প্রকাশ করার, যে কথাটা সুমিতাদি বললেন রাধারানীর সম্বন্ধে, একটা অহংবোধ, এই অহংবোধটাকে কোথাও চাপা দিয়ে দিয়েছিল কিনা। পরবর্তীকালে আমরা রাজনৈতিক জীবনে তাকে দারুণভাবে দেখছি। বঙ্গীয় নারী সমাজ প্রতিষ্ঠা, কাদম্বিনীর সঙ্গে তিনি বিহার উড়িষ্যার খনি শ্রমিকদের কাজে যাচ্ছেন, বঙ্গীয় লিটারারি কনফারেন্সের সভাপতি হচ্ছেন, সবই হচ্ছেন, কিন্তু তার লেখার মধ্যে যেটা বাবা বা ভাইকে নিয়ে লিখেছেন বা তার কবিতাগুলির মধ্যে কোথাও যেন একটা দ্বিধা থেকে যাচ্ছে, কোথাও নিজেকে প্রকাশের জায়গাটা থেকে তিনি সরে আছেন, কোথাও একটু ভীত হয়ে আছেন। এটা আমার মনে হয়েছে, দিস ইজ মাই অবজারভেশন। আমি আমার অবজারভেশনটুকুই শেয়ার করলাম। মন্দিরা কিছু বলবে এই প্রসঙ্গে? না, আমি একদমই একমত। এবং বিষয়গুলো যে চণ্ডীচরণের যে পিতৃত্বের মধ্যে যে প্রবল পিতৃতন্ত্র ছিল, সে কথা তো আমি শুরুতেই বলেছি। এবং ডাক্তারি পড়ার ইচ্ছাও কামিনীর ছিল, সেটা চণ্ডীচরণ হতে দেননি। হয়তো বা কামিনীর চাকরি করাও হতো না, যদি না সেই সময় চণ্ডীচরণের চাকরি জীবনের একটা জটিলতার কারণে তিনি ছেড়ে দিয়েছিলেন। ফলে এটা তো অনস্বীকার্য। এবং এই আপব্রিঙ্গিং ওনাকে হ্যাঁ, কি যা প্রভাব, একটা তো কনস্ট্রিকটিভ লিখছেন যখন কামিনী নিজেই, যে এটা তাকে খুব পীড়া দিয়েছিল, এই আন্ডারটেকিংটা, যে মাই লাইফ মিশন ইজ হায়ার দ্যান দ্যাট অফ মাই ক্লাসমেটস।
নিঃসন্দেহে এটা বোঝাই যাচ্ছে যে তার ওপরে এটা একটা খুব কনস্ট্রিক্টিং ইনফ্লুয়েন্স ফেলেছিল। সুদক্ষিণাদি আছেন আমাদের সঙ্গে। সুদক্ষিণাদি, আপনি কিছু বলবেন? যদি দু চারটে কথা বলেন আমরা ঋদ্ধ হব। সুদক্ষিণাদি কি লিভ করলেন আবার? ছিলেন সুদক্ষিণাদি, কিছুটা শুনলেন। হ্যাঁ, সুতপা কিছু বলবে? আচ্ছা, আমার সুমিতাদিকে একটা প্রশ্ন। আমি একটু মানে হয়তো তুমি যখন বলছিলে প্রমথ চৌধুরীর বাড়ির আড্ডার কথা আমি খেয়াল করিনি, মানে তখন কি নবনীতা দেবসেন অলরেডি নরেন দেবকে বিয়ে, সরি মানে রাধারানী দেবী অলরেডি নরেন দেবকে বিয়ে করে ফেলেছেন? শুনতে পাচ্ছি না সুমিতাদি। হ্যাঁ, এটা বলছে 1336 মানে 1929 সালে। না, তখনও বিয়ে হয়নি, বিয়ে বোধহয় 1933 সালে। আচ্ছা, এইটাই আমার কাছে খুব সিগনিফিকেন্ট। যখন এই দাম্পত্য ইন্টিমেসির ছবি ওনার কবিতায় আসছে সে সময় সম্ভবত উনি মানে ওই বৈধব্য মানে যাপন করছেন, মানে হয়তো নরেন দেবের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠছে ধীরে ধীরে, কিন্তু উনি তখন মানে দাম্পত্যের মধ্যে নেই। তো এগুলো কি ওনার না 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 তা বলবো না। তো শোনো, সানি পার্কের যে আলোচনা সভা সেটা হচ্ছে 1929-এ, আর রাধারানী দেবীর বিয়ে হয়েছে 1933-এ। তাহলে ধরো সেই সময় থেকে 12 বছর ধরে উনি কবিতা লিখেছেন, কেমন? তার মানে ধরো 1929-30 থেকে 12 বছর, মানে ওই 1940, 41, 42 তখন অলরেডি উনি বিয়ে হয়ে গেছে। এই দাম্পত্য খুনসুটির কবিতাগুলো একটু মানে যদি একদম এক্সাক্ট ডেটটা পাওয়া যেত তাহলে মানে একটু বুঝতে সুবিধে হতো যে এটা কি মানে মানে ধরো একদম নিঃসঙ্গ মানে বিধবা, মানে যদিও উনি তখন ওই মানে তার প্রথম স্বামী মায়ের সঙ্গেই থাকছেন, মানে মা এবং ওই পরিবারের সঙ্গে, এবং ওই শাশুড়ি খুবই সাপোর্টিভ। এবং বাড়িতে অনেকেই আসছেন, মানে এই সময়কার যারা উদীয়মান কবি তারা আসছেন, আলাপ আলোচনা চলছে, মানে এই নয় যে উনি মানে একদমই মানে অবরোধে রয়েছেন, একদমই নন। কিন্তু যাই হোক, ওনার কিছু ফ্যান্টাসিজও হতে পারে। মানে আমি বলতে চাইছি যে একটা বিয়ের পর দাম্পত্য চিত্র